ঘটনাক্রমে সেদিন গেটের সামনেই আমাদের দেখা হয়ে গেল। ভাগ্যক্রমে আজ আমাদের দুজনেরই ডে শিফট ছিল, কিন্তু সাকিবকে দেখেই আমি থমকে গেলাম। আমার মনের ভেতর যেন একটা জোর ধাক্কা খেলাম। তার চেহারা দেখেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। তার সেই চঞ্চল হাসিখুশি মুখটা কেমন যেন ফ্যাকাশে আর শুকিয়ে গেছে, চোখের নিচে কালির প্রলেপ। আমি তার হাতে হাত মেলাতে অভিযোগের সুরে বলেই ফেললাম, কিরে দোস্ত, পোস্টমর্টম ডিপার্টমেন্টে যাওয়ার পরে তুই তো মেসেজের উত্তর দিতেও ভুলে গেছিস। কি হয়েছে তোর? চেহারাটা এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে অনেকদিন ঘুমাস না। আমার এই হালকা মেজাজের কথাতেও সাকিবের মুখে কোনো হাসির রেখা দেখা গেল না, বরং তার চেহারায় আতঙ্কের ছাপ ফুটে উঠল। সে আমার কাছে এগিয়ে এলো, তারপর নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, শাহজাহান, আমার তোকে কিছু বলার আছে, খুব জরুরি কথা। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম ডাক্তার শাহজাহান। সালটা 2008। আমি আর আমার পরম বন্ধু সাকিব দুজনে মিলে MBBS পাশ করলাম। দীর্ঘ 4 বছরের হাড় ভাঙা খাটুনি, বিনিদ্র রজনী আর অজস্র পরীক্ষার বৈতরণী পার করে যখন ডাক্তার হওয়ার তকমাটা গায়ে লাগলো, তখন মনে হয়েছিল যেন বিশ্ব জয় করে ফেলেছি। পাশ করার পরপরই ঢাকার একটি নামকরা সরকারি হাসপাতালে আমাদের ইন্টার্নশিপ বা হাউস জব শুরু হলো। হাউস জবের দিনগুলোর কথা যারা জানেন না তাদের বলে বোঝানো কঠিন। এমন একটা সময় যখন একজন নবীন ডাক্তারকে পুঁথিগত বিদ্যার জগৎ থেকে বের হয়ে বাস্তব পৃথিবীর কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ডিউটির সময়টা ছিল বেশ অদ্ভুত এবং ক্লান্তিকর। আমাদের ডে শিফটের পাশাপাশি নাইট শিফটও করতে হতো। দিনের বেলায় ডিউটি করার জন্য খুব একটা সমস্যা ছিল না, কারণ দিনের আলোতে, মানুষের কোলাহলে আর ব্যস্ততায় সময়টা কোন দিক দিয়ে কেটে যেত টেরই পেতাম না। কিন্তু রাতের ডিউটি বা নাইট শিফট ছিল আমার জন্য সাক্ষাৎ নরক। সত্যি বলতে রাতের ডিউটির কথা শুনলেই আমার জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হতো। হাসপাতালে এসে আমি বুঝলাম আমি আসলে ঘুমের ব্যাপারে খুবই কাঁচা। ছোটবেলা থেকেই রাত জাগা আমার জন্য ছিল বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আর এখানে তো শুধু রাত জাগা নয়, সজাগও থাকতে হয়। আমার সবসময় এই একটাই ভয় কাজ করত, ইস, যদি একটু চোখের পাতা এক করি আর ওই তন্দ্রাচ্ছন্ন বা আচ্ছন্ন অবস্থায় আমার হাত দিয়ে কোনো ভুল হয়ে যায়। এই ভুলের মাসুল তো কোনো সাধারণ মাসুল নয়, এর সাথে জড়িয়ে আছে মানুষের জীবন মরণ। এই ভয়ে আমি রাতে ডিউটি করার সময় বারবার বেসিনে গিয়ে মুখে পানির ঝাপটা দিতাম। ঠান্ডা পানি যখন চোখে মুখে লাগতো তখন ক্ষণিকের জন্য ঘুম পালাতো বটে, কিন্তু শরীরের ক্লান্তি যেত না। তবু আমি আমার দায়িত্ব কর্তব্যে কখনোই বিন্দুমাত্র অবহেলা করিনি। আমার আর সাকিবের বন্ধুত্ব ছিল খুবই গভীর। আমাদের সবসময় চেষ্টা থাকতো যেন ডিউটির শিফটগুলো একসাথে পড়ে। একসাথে ডিউটি হলে কাজের চাপটাকে আর চাপ মনে হতো না, গল্পের ছলে কাজ হয়ে যেত। কিন্তু সরকারি হাসপাতালের রোস্টার তো আর আমাদের ইচ্ছে মতো চলে না, এটা আমাদের হাতে ছিল না। প্রথম 1 মাস আমাদের ভাগ্য বেশ ভালোই ছিল বলতে হবে। আমরা দুজনেই জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টে একসাথে কাজ করলাম। সেই দিনগুলো ছিল বেশ আনন্দদায়ক। কিন্তু 1 মাস পর আমাদের ডিপার্টমেন্ট আলাদা হয়ে গেল। আমার ডিউটি পড়ল ইমার্জেন্সি বা জরুরি বিভাগে, আর সাকিবকে পাঠিয়ে দেয়া হলো ফরেনসিক মেডিসিন বিভাগে। ফরেনসিক মেডিসিন নামটা শুনলেই অনেকের গা শিউরে ওঠে। সেখানে তাকে পোস্টমর্টম বা ময়না তদন্তের জন্য ডাক্তার সজীবকে অ্যাসিস্ট করতে হতো। আমাদের দুজনের জন্যই এই সময়টা ছিল আসল শিক্ষার সময়, যাকে বলা হয় হাতে কলমে ট্রেনিং। শিডিউল ছিল অত্যন্ত কড়া। পোস্টমর্টম সেকশন সাধারণ মানুষের জন্য সবসময় এক ভীতি জাগানিয়া জায়গা।
কারণ এটি এমন একটি স্থান যেখানে মানুষ মৃত্যুর মুখোমুখি হয়, যেখানে জীবনের চঞ্চলতা থেমে গিয়ে এক নিথর নীরবতা বিরাজ করে। মৃত্যু আর তার সাথে জড়িয়ে থাকা রূঢ় বাস্তবতার সামনাসামনি হওয়ার নামই পোস্টমর্টম। কিন্তু আমরা তো ডাক্তার, এমবিবিএস ডিগ্রিটা তো আর একদিনে পাইনি। অনেক ধাপে ধাপে লাশের কাটা ছেঁড়া দেখেই আমাদের মনটাকে শক্ত করতে হয়েছে। তাই সাধারণ মানুষের মতো কোনো লাশ দেখে আমাদের মনে ভয় বা আতঙ্ক তৈরি হয় না। ওটা আমাদের কাজ, একটা শিক্ষার মাধ্যম মাত্র। পোস্টমর্টম সেকশনটা ছিল হাসপাতালের একদম পেছনের দিকে, একটু নির্জন এলাকায়। আর আমার ইমার্জেন্সি সেকশন ছিল মেইন গেটের একদম কাছে, করিডোরের শুরুতেই। দুই ডিপার্টমেন্টের মধ্যে হাঁটা পথে অন্তত 10 মিনিটের দূরত্ব। আমাদের শিফট আলাদা হয়ে গিয়েছিল, দূরত্বও বেড়েছিল। তবু আমরা ঠিক করেছিলাম যে দুপুরের লাঞ্চটা আমরা একসাথে করব। সারাদিন যাই হোক, ওইটুকু সময় আমরা নিজেদের জন্য রাখবো। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি। যেদিন থেকে সাকিবের ডিউটি ওই পোস্টমর্টম সেকশনে পড়ল, সেদিন থেকে টানা 3-4 দিন আমাদের দেখাই হলো না। কারণ তার যখন নাইট শিফট চলছিল, আমার চলছিল ডে শিফট। সময়ের এই উলট পালট হিসেব কিছুতেই মিল ছিল না। শুরুর দিকে আমাদের মধ্যে মেসেজ আদান প্রদান হতো, খোঁজ খবর নেওয়া হতো। কিন্তু গত 2 দিন ধরে সাকিবের কাছ থেকে কোনো মেসেজও আসছিল না। আমি কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ফোন হাতে নেওয়ারও সময় পাচ্ছিলাম না। আসলে প্র্যাকটিক্যাল লাইফ বা বাস্তব জীবনটা বড়ই অদ্ভুত। এখানে বন্ধুত্বের আবেগের চেয়ে ক্যারিয়ার বা ভবিষ্যতের চিন্তাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ঘটনাক্রমে সেদিন গেটের সামনেই আমাদের দেখা হয়ে গেল। ভাগ্যক্রমে আজ আমাদের দুজনেরই ডে শিফট ছিল। কিন্তু সাকিবকে দেখেই আমি থমকে গেলাম। আমার মনের ভেতর যেন একটা জোর ধাক্কা খেলাম। তার চেহারা দেখেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। তার সেই চঞ্চল হাসিখুশি মুখটা কেমন যেন ফ্যাকাশে আর শুকিয়ে গেছে, চোখের নিচে কালির প্রলেপ। আমি তার হাতে হাত মেলাতে অভিযোগের সুরে বলেই ফেললাম, কিরে দোস্ত, পোস্টমর্টম ডিপার্টমেন্টে যাওয়ার পরে তুই তো মেসেজের উত্তর দিতেও ভুলে গেছিস। কি হয়েছে তোর? চেহারাটা এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে অনেকদিন ঘুমাস না। আমার এই হালকা মেজাজের কথাতেও সাকিবের মুখে কোনো হাসির রেখা দেখা গেল না, বরং তার চেহারায় আতঙ্কের ছাপ ফুটে উঠল। সে আমার কাছে এগিয়ে এলো, তারপর নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, শাহজাহান, আমার তোকে কিছু বলার আছে, খুব জরুরি কথা। তার বলার ভঙ্গিটা এতটাই রহস্যময় আর সিরিয়াস ছিল যে আমার মনে খটকা লাগলো। আমি ভাবলাম, সাকিব আবার কোনো ঝামেলায় পড়ল না তো? আমি কিছুটা চিন্তিত হয়ে আমার হাতের ঘড়িটার দিকে তাকালাম। আমাদের ডিউটি শুরু হওয়ার সময় হয়ে গেছে, হাতে একদমই সময় নেই। এখন দাঁড়িয়ে কথা বলার পরিস্থিতিও নেই। আমার মনের অবস্থা বুঝতে পেরেই হয়তো সাকিব বলল, এখন থাক, আমি তোকে মেসেজে সব বিস্তারিত বলবো, তুই সময় করে শুনে নিস। আমি মাথা নেড়ে সায় দিয়ে সেখান থেকে চলে গেলাম। ইমার্জেন্সিতে পৌঁছানোর পর টানা 2 ঘন্টা আমি শ্বাস ফেলার সময় পেলাম না। একের পর এক রোগী, দুর্ঘটনা, চিৎকার চেঁচামেচি, সব মিলিয়ে হুলস্থুল অবস্থা। ফোনটা পকেট থেকে বের করে দেখারও সুযোগ হলো না। অবশেষে যখন একটু বিরতি পেলাম, তখন ক্লান্ত শরীরটা নিয়ে একটু বিশ্রামের জন্য বসলাম। পকেট থেকে ফোনটা বের করতেই দেখি সাকিবের পাঠানো 4টা ভয়েস মেসেজ আর অডিও ক্লিপ জমা হয়ে আছে। সেগুলো তখনই পাঠিয়েছিল যখন গেটে আমাদের দেখা হয়েছিল। আমার কৌতূহল তখন চরমে। আমি দ্রুত হেডফোনটা বের করে কানে লাগালাম এবং মেসেজটা প্লে করলাম। তার মেসেজটা হুবহু আমি তার মতো করেই বলছি। সাকিব বলছে, শাহজাহান, আমি যখন প্রথম দিন এই ডিপার্টমেন্টে আসি, তখন থেকেই এখানকার পরিবেশটা আমার কাছে কেমন অদ্ভুত আর ভারী মনে হচ্ছিল। একটা অজানা আতঙ্ক বা বলা ভালো একটা বুনো ভীতি এই পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। হয়তো এর কারণ হলো এখানে বেশিরভাগই খুন হওয়া বা অপমৃত্যুর শিকার হওয়া লাশগুলো আসে। দিনের বেলার শিফটে মানুষের আনাগোনা থাকে, তাই সময়টা কোনোভাবে কেটে যায়। কিন্তু রাতটা এখানে বেশি ভয়ঙ্কর। আমার সাথে একজন হাউস অফিসার আছে, নাম হামিদ। আমরা দুজনেই একটা বিষয় খুব তীব্রভাবে অনুভব করেছি। এখানকার রাতগুলো সাধারণ রাতের মতো নয়। এখানকার রাত অনেক বেশি ভারী, অনেক বেশি নিস্তব্ধ।
যেদিন প্রথম আমাদের নাইট ডিউটি পড়ল, আমরা দুজনেই ডিউটি রুমে বসেছিলাম। ডক্টর সজীব সাধারণত পোস্টমর্টমের সময় হলেই আসেন, তার আগে তিনি থাকেন না। আর সেই রাতে আমাদের হাতে কোনো আর্জেন্ট বা জরুরি বডি ছিল না, তাই আমি আর হামিদ বসে বসে কিছু পুরনো পেপার ওয়ার্ক বা নথিপত্রের কাজ করছিলাম। আমাদের ডিউটি রুমের দেয়ালটা সোজা গিয়ে মিশেছে পোস্টমর্টম হলের দেয়ালের সাথে। ডিউটি রুমের বাইরেই একটা বড় অফিস রুম। আমাদের ডিউটি রুম, পোস্টমর্টম হল আর তার ঠিক পাশেই থাকা কোল্ড রুম বা হিমাগারের দরজাগুলো সবই এই অফিস রুমের ভেতরে এসে খোলে। আর এই অফিস রুম থেকে বের হলেই করিডোর, যেখানে একজন গার্ড বসে থাকে। রাতের শিফটে এই মেইন অফিসারের রিসিপশনে থাকেন মুবাশশির সাহেব। তিনি বয়োজ্যেষ্ঠ এবং বেশ গম্ভীর প্রকৃতির মানুষ। ডিউটির শুরুতেই তিনি আমাদের সতর্ক করে দিয়েছিলেন, বলেছিলেন, এখানে বিনা প্রয়োজনে এদিক সেদিক ঘোরাঘুরি করবেন না। আমাদের ডিউটি রুমের দরজাটা ছিল কাঁচের, তাই ভেতর থেকে বাইরের দৃশ্য কিছু দেখা যেত। কাঁচের ভেতর দিয়ে তাকালে সামনেই মুবাশশির সাহেবকে বসে থাকতে দেখা যায়। রাত তখন আনুমানিক 1:30 বা 2টা। আমরা আমাদের কাজে মগ্ন ছিলাম। কাজ করতে করতেই হঠাৎ আমার চোখটা নিজের অজান্তেই সামনে উঠে গেল। দেখলাম মুবাশশির সাহেবের ডেস্কের ঠিক পাশেই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটির সাইড ভিউ বা এক পাশের অবয়ব দেখতে পাচ্ছিলাম। তার পরনে ছিল ডাক্তারদের মতো সাদা অ্যাপ্রন, আর মাথায় জড়ানো ছিল একটা নীল রঙের ওড়না। মুবাশশির সাহেব তখন টেবিলে মাথা নিচু করে কোনো কাজ করছিলেন, হয়তো কিছু লিখছিলেন। আমার প্রথমে মনে হলো অন্য কোনো ডিপার্টমেন্টের হাউস অফিসার হবে, হয়তো কোনো প্রয়োজনে এসেছে। তাই আমি আর বেশিক্ষণ তাকালাম না, আবার নিজের কাজে মন দিলাম। হামিদ তার কাজে ব্যস্ত ছিল। কিন্তু 10 থেকে 15 মিনিট পর আবার চোখ আমার সামনে গেল। দেখি মেয়েটা ওখান থেকে হেঁটে চলে যাচ্ছে। তার মাথার ওড়নাটা এমনভাবে জড়ানো ছিল, তার মুখটা আমি দেখতে পেলাম না। ওড়নার আড়ালে মুখটা ঢাকা পড়েছিল। এটাই ছিল প্রথমবার যখন আমি মেয়েটাকে দেখি। এরপর আমি সেই মেয়েটাকে আবার দেখলাম কোল্ড রুমের ভেতরে। সাকিবের প্রথম ভয়েস মেসেজটা এই বাক্যেই শেষ হয়ে গেল। আমি কিছুটা অবাক হলাম। সাকিব কি তবে হ্যালুসিনেশনে ভুগছে? আমি তো জানি সাকিব এমন ছেলে নয় যে অকারণে এসব নিয়ে মাথা ঘামাবে। আমার মনের ভেতরে কৌতূহল আরও বেড়ে গেল। আমি দেরি না করে সাথে সাথেই দ্বিতীয় মেসেজটা প্লে করলাম। দ্বিতীয় মেসেজে সাকিব বলছিল, সেদিন রাত 2:30টার দিকে আমাদের কাছে একটা কল এলো। জানানো হলো যে 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা ডেড বডি আসছে। আমাদের সেটা রিসিভ করতে হবে এবং পোস্টমর্টমের জন্য তৈরি রাখতে হবে। আজ রাতেই বডিটার অটোপসি হবে। খবরটা পাওয়ার পর আমি আর হামিদ ঠিক সময়ে বাইরে এসে দাঁড়ালাম। হাসপাতালের নিস্তব্ধ চত্বরে তখন ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। কিছুক্ষণ পরেই একটা অ্যাম্বুলেন্স এসে থামল, সাথে পুলিশের ভ্যান। পুলিশি ঝামেলা আর কাগজের ঝামেলা শেষ করে আমরা বডিটা রিসিভ করলাম। নিয়ম অনুযায়ী প্রথমেই আমরা বডিটাকে কোল্ড রুমে শিফট করলাম। কোল্ড রুমের গঠনটা একটু অদ্ভুত। এর একটা মেইন দরজা যেমন অফিস রুমের দিকে আছে, তেমনি আর একটা ভেতরে ছোট দরজা সরাসরি পোস্টমর্টম হলের দিকে খোলে। এই ব্যবস্থাটা রাখা হয়েছে যাতে বডিকে ময়নাতদন্তের জন্য সহজেই ভেতর দিয়ে আনা নেওয়া করা যায়। আমি আর হামিদ ওই ছোট দরজা দিয়েই পোস্টমর্টম হলে ঢুকলাম। আমরা দ্রুত হাতে সব যন্ত্রপাতি, কাঁচি ইত্যাদি গুছিয়ে নিতে লাগলাম। হঠাৎ করে আমার মনে হলো কোল্ড রুমের ওই ভেতরের দরজাটা খুলে গেল। আমি চমকে উঠলাম। ভাবলাম হয়তো তাড়াহুড়োয় আমি দরজাটা ভালো করে লাগাইনি। হামিদ তখন লিকুইডে যন্ত্রপাতিগুলো ভিজিয়ে রাখছিল। সে আমাকে বলল, সাকিব, দরজাটা ভালো করে লাগিয়ে দাও তো। আমি এগিয়ে গেলাম দরজাটা বন্ধ করার জন্য। দরজার কাছে গিয়ে হাতলটা ধরতেই আমার চোখ চলে গেল কোল্ড রুমের ভেতরে। আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। ভেতরে সেই মেয়েটি, হ্যাঁ, সেই একই মেয়ে যার পরনে সাদা অ্যাপ্রন আর মাথায় সেই নীল ওড়না। সে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আমি এক পলকেই তাকে চিনে ফেললাম। তার সেই নীল ওড়নাটা কোল্ড রুমের আবছা আলোতেও স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমার মনে হলো সে নিশ্চয়ই অফিস রুমের মেইন দরজা দিয়ে ভেতরে ঢুকেছে। কিন্তু সে এখানে কি করছে? এত রাতে এই কোল্ড রুমের ভেতরে
একটা মেয়ে কি করতে পারে? আমি নিজেকে সান্ত্বনা দিলাম এই ভেবেছে সে হয়তো কোনো হাউস অফিসার মুবাশশির সাহেবের অনুমতি নিয়েই এই কাজে এসেছে। আমাদের এই কোল্ড রুমে নারী পুরুষ সবার লাশই রাখা হয়, হয়তো সে কোনো বিশেষ কেস দেখতে এসেছে। আমি দরজাটা আবার বন্ধ করে দিলাম। ঠিক সেই মুহূর্তেই হামিদের একটা অস্ফুট চিৎকার শুনলাম। তাকিয়ে দেখি তার হাতে বেশ খানিকটা গভীরভাবে কেটে গেছে, রক্ত বের হচ্ছে। আমি তাড়াতাড়ি তাকে ডিউটি রুমে নিয়ে এলাম। এমনিতেও আমাদের সব সেট আপ করা হয়ে গিয়েছিল। আমি যখন হামিদের হাতে ড্রেসিং করে দিচ্ছিলাম, ব্যান্ডেজ বাঁধছিলাম, তখন হঠাৎ আবার আমার চোখ গেল বাইরের দিকে। আবারও সেই মেয়েটি। এবার সে মুবাশশির সাহেবের ডেস্কের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মুবাশশির সাহেব তখন ডেস্কে ছিলেন না। তিনি হয়তো ওয়াশরুম বা অন্য কোথাও গিয়েছিলেন। আমি ভাবলাম মেয়েটা হয়তো কোনো সাহায্য চাইছে বা কিছু খুঁজছে। এই ভেবে আমি হামিদকে বসিয়ে রেখে উঠে বাইরে এলাম। কিন্তু বাইরে আসতেই আমার পিলে চমকে গেল। আমি যখন ডিউটি রুমের ভেতর থেকে দেখছিলাম সে ওখানেই ছিল, কিন্তু আমি যখন দরজা খুলে বাইরে পা রেখেছি সে আর ওখানে নেই। চোখের পলকে সে ওখান থেকে সরে অফিস রুমের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার মাথায় কিছুতেই ঢুকছিল না এত কম সময়ের মধ্যে একটা মানুষ কিভাবে এত দ্রুত এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে। আমি হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। তখনই ভেতর থেকে হামিদ আতঙ্কিত মুখ করে বেরিয়ে এলো। সে বলল, সাকিব, পোস্টমর্টম হলের ভেতর থেকে কেমন একটা অদ্ভুত শব্দ আসছে, মনে হচ্ছে ভেতরে কেউ হাঁটাহাঁটি করছে। আমি প্রথমে তার কথাটাকে পাত্তা দিইনি। ভাবলাম এই জায়গায় হয়তো ইঁদুর বিড়ালের অনেক উৎপাত। তাছাড়া আমার মাথা তখনও ওই মেয়েটার চিন্তায় আচ্ছন্ন ছিল। ডক্টর সজীব আসার সময় হয়ে গেছে, আমাদের কাজও শেষ করতে হবে। আমি হামিদকে বললাম, বাদ দাও সব, মনের ভুল, চলো কাজ শেষ করি। আমরা কথা বলতে বলতে পোস্টমর্টম হলে ঢুকলাম। কিন্তু ভেতরে ঢুকেই আমরা দুজনেই স্তম্ভিত হয়ে গেলাম। আমরা যেভাবে সব কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম, কক্ষের অবস্থা একদমই তেমন ছিল না। আমাদের সাজানো যন্ত্রপাতিগুলো সব এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ট্রলিটা একটু সরে গেছে। হামিদের মুখ ভয়ে সাদা হয়ে গেল। সে তোত্তাতে লাগলো, দেখলে, আমি বলেছিলাম না এখানে কেউ ছিল? তুমি আমার কথা বিশ্বাস করনি। আমি নিজেও ভয় পাচ্ছিলাম, কিন্তু সেটা প্রকাশ করলাম না। সাহস সঞ্চয় করে বললাম, আরে ধুর, হয়তো বাতাসের ঝাপটায় হয়েছে, বা আমরাই তাড়াহুড়ো এরকম করে গেছি। তুমি তো একা নও, আমিও তো আছি। চলো, ডক্টর আসার সময় হয়ে গেছে, সব ঠিক করি। আমরা আবার সব গুছিয়ে রাখলাম। ডক্টর সজীব আসতে আর মাত্র 10 মিনিট বাকি। আমরা বডিটাকে কোল্ড রুম থেকে বের করে পোস্টমর্টম টেবিলের ওপরে নিয়ে এলাম। লাশটা ছিল 45 বছর বয়সী এক ব্যক্তির। পুলিশের রিপোর্ট অনুযায়ী তাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা লাশের ইনিশিয়াল এক্সামিনেশন শুরু করলাম। আমি লাশের বিভিন্ন অংশ চেক করে ফাইন্ডিংসগুলো বলছিলাম, আর হামিদ সেগুলো নোট খাতায় টুকে নিচ্ছিল। আমি যেই লাশের গায়ের কাপড়টা সরালাম, ঠিক তখনই কোল্ড রুমের ভেতর থেকে ধড়াম করে একটা শব্দ হলো। মনে হলো কেউ যেন ভারী একটা কিছু ছুঁড়ে মারল। আমরা দুজনেই লাফিয়ে উঠলাম। ভয় আমাদের গ্রাস করছিল, কিন্তু ডিউটি তো ডিউটি, ভয় পেলে কাজ থামানো যাবে না। আমরা বুঝতেই পারছিলাম না কি করব। এরই মধ্যে শুক্রিয়া যে ডক্টর সজীব চলে এলেন। তার উপস্থিতিতে আমরা কিছুটা ভরসা পেলাম। তিনি লাশের ময়নাতদন্ত শুরু করলেন। কেমিক্যাল এক্সামিনেশনের জন্য শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হলো। ডক্টর সাহেব নিজে দাঁড়িয়ে থেকে আমাদেরকে দিয়ে সব কিছু কাঁটা ছেঁড়ার কাজ করালেন। পুরো প্রক্রিয়া শেষে তিনি আমাদের বললেন লাশটা সেলাই বা স্টিচ করে দিতে। তিনি বললেন, আমি ডিউটি রুমে আছি, তোমরা সেলাই শেষ করে তারপর আমাকে ডাকবে, আমি এসে চেক করব সব ঠিকঠাক আছে কিনা। এরপর তিনি চলে গেলেন। ল্যাব থেকে লোক কল করা হলো স্যাম্পলগুলো নিয়ে যাওয়ার জন্য। আমি আর হামিদ দ্রুত হাতে সেলাইয়ের কাজ শুরু করলাম। আসলে দ্রুত হাত চালাচ্ছিলাম আমি একাই। হামিদের হাতে ব্যান্ডেজ থাকায় সে খুব একটা সুবিধা করতে পারছিল না, শুধু আমাকে সাহায্য করছিল। লাশের চামড়া বেশ শক্ত ছিল, সেলাই করাটা মোটেও সহজ ছিল না। কাজ করতে করতেই হঠাৎ একটা বিপত্তি ঘটল। আমার সুইটা চামড়ার ভেতর আটকে গিয়ে মাঝখান থেকে মট করে ভেঙে গেল। আমি বিরক্ত হয়ে হামিদকে বললাম, আর একটা নিডল দাও তো, জলদি। আমি দৌড়ে গিয়ে শেলফ বা তাকের উপরে খুঁজতে লাগলো, কিন্তু অবাক করা বিষয় হলো সে বারবার বলতে লাগলো যে সে নিজ হাতে 2টা এক্সট্রা সুই ওখানে প্যাকেট করে রেখেছিল, কিন্তু এখন সেটা সেখানে নেই। তাকটা
একদম খালি। আমার হঠাৎ মনে পড়ল, আমি যখন হামিদের হাতে ড্রেসিং করছিলাম তখন ডিউটি রুমের ড্রয়ারে কিছু সূঁচ দেখেছিলাম। আমি হামিদকে বললাম, হামিদ, ডিউটি রুমের ড্রয়ারে যাও, ওখানে আছে, নিয়ে এসো। হামিদ সাথে সাথেই দৌড়ে বেরিয়ে গেল। হামিদ বেরিয়ে যাওয়ার পর পোস্টমর্টম হলে নেমে এলো এক পিনপতন নীরবতা, এমন নীরবতা যা কানে তালা লাগিয়ে দেয়। আমি লাশের বুকের ওপর থেকে কাপড়টা টেনে ঠিক করে দিলাম এবং ভাঙা সূঁচটা ট্রেতে রাখলাম। আমার চোখ একবার লাশের মুখের দিকে গেল, সাথে সাথেই আমি মুখ ফিরিয়ে নিলাম। ট্রেনিং আর শক্ত মনের বড়াই যতই করি না কেন, গভীর রাতে একটা লাশের সাথে একা দাঁড়িয়ে থাকা যে কতটা অস্বস্তিকর তা বলে বোঝানো যাবে না। হামিদ গেছে প্রায় 2 মিনিট হয়ে গেছে। আমি তাকে ডাক দিলাম, হামিদ, কি হলো, সূঁচ পেলে? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো কোল্ড রুমের দরজার কাছে কারো পায়ের শব্দ, খস খস করে কেউ হাঁটছে। আমি কাজ থামিয়ে কান খাড়া করলাম। বুকের ধড়ফড়ানিটা বেড়ে গেল দ্বিগুণ। আমি নিজেকে বোঝালাম এই জায়গাটা এমনই, এখানে মস্তিষ্কের ভুল বা হ্যালুসিনেশন হওয়া খুব স্বাভাবিক। নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি ঘুরে দাঁড়ালাম এবং ট্রেতে রাখা জিনিসগুলো গোছাতে লাগলাম। ঠিক তখনই আমার কানের কাছে নয়, একদম পেছন থেকে একটা শব্দ পেলাম। আমি ঝট করে পেছনে ফিরলাম। লাশটা তো টেবিলের উপর তেমনই পড়ে আছে, কিন্তু লাশের টেবিল থেকে সামান্য দূরে কোল্ড রুমের দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, সেই সাদা অ্যাপ্রন, মাথায় সেই নীল ওড়না। আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। এই মেয়েটা কখন ভেতরে ঢুকলো? আমি তো কোনো শব্দ পাইনি। আমি কিছু একটা বলতে চাইলাম, জিজ্ঞেস করতে চাইলাম, কে আপনি, কি চান এখানে? কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ মেয়েটা ঘাড়টা আমার দিকে না ঘুরিয়ে উল্টো দিকে মোড় নিল, আর তখনই তার মাথার ওড়নাটা একটু সরে গেল। আমার দৃষ্টি গিয়ে পড়ল তার কপালের এক পাশে, আর যা দেখলাম তাতে আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেল। আমার রক্ত জমে বরফ হয়ে গেল। দেখলাম তার কপালের এক কোণে বড় বড় করে সেলাই বা স্টিচ দেয়া একটা বিশাল ক্ষত সেখানে হাঁ করে আছে, যা এবড়ো খেবড়োভাবে সেলাই করা। আমি সারা রাত ধরে যাকে ডাক্তার বা হাউস অফিসার ভেবে এসেছি, সে আসলে মানুষ নয়, সে একটা লাশ। আমার চোখের সামনেই সে ধোঁয়াশা বা কুয়াশার মতো মিলিয়ে গেল, হাওয়ায় মিলিয়ে গেল তার অস্তিত্ব। এখানেই সাকিবের দ্বিতীয় ভয়েস মেসেজ শেষ। তার এই কথায় আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার গা ছমছম করতে শুরু করলো। আমি দ্রুত তৃতীয় মেসেজটা ওপেন করলাম। সাকিব বলছিল, শাহজাহান, সেই দৃশ্য আর সেই অনুভূতি এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি ওইখানেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন আমার জ্ঞান ফিরল, দেখি আমি ডিউটি রুমের সোফায় শুয়ে আছি। ডক্টর সজীব আর হামিদ আমার শিয়রে বসে আছে। তাদের চোখে মুখে উদ্বেগের ছাপ। তারা ভেবেছিল একটা লাশের সাথে থাকার কারণে আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছি। আমি তাদের কিছুই বললাম না, কাউকে বলা সম্ভবও ছিল না। ডক্টর সাহেব আমাকে একদিনের ছুটি দিয়ে দিলেন। আমি বাসায় চলে এলাম, কিন্তু বাসায় এসেও আমার শান্তি নেই। একটা অদ্ভুত অস্থিরতা আমাকে ঘিরে ধরেছে। ওই মেয়েটা ওখানে কেন ঘুরছিল, আর আমাকেই বা কেন দেখা দিল? আমি চোখ বন্ধ করলেই সেই ক্ষতবিক্ষত কপাল আর নীল ওড়নাটা ভেসে ওঠে। একদিনের ছুটির পর আমি আবার ডিউটিতে গেলাম। ডক্টর দয়া করে আমার আর হামিদের ডিউটি শিফট চেঞ্জ করে ডে শিফটে দিয়ে দিলেন। হামিদের অবস্থা আমার মতোই খারাপ ছিল। সে আমাকে বলল, সাকিব, ওই রাতে আমার হাতটা যে কেটেছিল ওটা এমনি এমনি কাটেনি। আমার স্পষ্ট মনে আছে কেউ একজন আমার কানের কাছে ফিস ফিস করে কিছু বলছিল। আমি চমকে উঠেছিলাম বলেই হাতটা কেটে যায়। সে বলল, যখন সূঁচটা ভেঙেছিল তখনও সে অদ্ভুত শব্দ শুনেছিল। আর সবচেয়ে ভয়ের কথা, হামিদ যখন সূঁচ আনতে ডিউটি রুমে গিয়েছিল তখন ড্রয়ার খুলতে সে আঁতকে উঠল। সে নিজের হাতে যে সুইগুলো পোস্টমর্টম হলের ট্রেতে রেখে এসেছিল, ঠিক সেই প্যাকেটটাই এখন ডিউটি রুমের ড্রয়ারে। সে নিজের হাতে যেই সূঁচগুলো রেখে এসেছিল। এতটা পথ এগুলো এলো কিভাবে? সে দৌড়ে হলের দরজা খুলল, দেখল আমি ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছি।
আমরা এখন দিনের বেলা ডিউটি করছি ঠিকই, কিন্তু সেই রাতের পর থেকে আমি আর স্বাভাবিক হতে পারছি না। একা থাকলেই ভয় লাগে, বুকের ভেতরটা সবসময় ধড়ফড় করে, রাতে ঘুমোতে পারি না, দুঃস্বপ্ন দেখে ধড়মড় করে উঠে বসি। আর কাল আমি এমন একটা জিনিস পেয়েছি যা আমাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। তৃতীয় মেসেজটা এখানে শেষ হলো। আমি চতুর্থ মেসেজটা প্লে করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ইমার্জেন্সিতে একটা সিরিয়াস কেস এলো। আমাকে বাধ্য হয়ে ফোন রেখে দৌড়াতে হলো। এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে দুপুরের লাঞ্চের আগে আর ফোনটা হাতে নেওয়ার সুযোগই হলো না। লাঞ্চের সময় আমি ঠিক করলাম আজ সাকিবের সাথেই লাঞ্চ করব এবং বাকি ঘটনা শুনব। তাই আমি আমার ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে একটু নির্জন জায়গায় গিয়ে বসলাম। কানে হেডফোন লাগিয়ে চতুর্থ মেসেজটা অন করলাম। আমি জানতে চাইছিলাম সে কি এমন পেয়েছে যা তাকে এতটা ভয় পাইয়ে দিয়েছে। চতুর্থ মেসেজের শুরুতে কিছুক্ষণ নীরবতা। মনে হলো সাকিব কথা বলতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। তারপর সে ভাঙা গলায় বলতে শুরু করলো, শাহজাহান, যখন আমাদের তেমন কোনো কাজ থাকে না তখন আমরা ডিউটি রুম থেকে মেইন অফিসে এসে বসি। দিনের বেলা মুবাশির সাহেবের জায়গায় জহির সাহেব থাকেন। সেদিন তিনি আমাকে আর হামিদকে বলে একটু বাইরে গিয়েছিলেন কোনো কাজে। তিনি যাওয়ার কিছুক্ষণ পরেই এক্সামিনেশন ল্যাব থেকে একটা লোক এলো কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস নিতে। আমি ফাইল খোঁজার জন্য অফিসের ক্যাবিনেট বা আলমারিটা খুললাম। ফাইলের স্তূপের মাঝে হঠাৎ আমার চোখ আটকে গেল একটা পলিথিনের প্যাকেটে। সেই প্যাকেটের ভেতরে একটা নীল ওড়না। আমি ল্যাবের লোকটাকে বিদায় করেই কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা বের করে আনলাম। এটা নিশ্চিতভাবেই সেই মেয়েটির ওড়না যাকে আমি রাতে দেখেছিলাম। আমি প্যাকেটটা খুলে ওড়নাটা বের করলাম। ওড়নাটা পুরনো ছিল না, অর্ধেকটা ছেঁড়া। তার সাথে একটা ফাইলের ট্যাগ লাগানো ছিল যাতে একটা কোড নাম্বার লেখা। আমি কৌতূহল বশত ওই কোড নাম্বার দিয়ে পুরনো রেকর্ড ফাইলগুলো ঘাঁটতে শুরু করলাম। অনেক খোঁজাখুঁজির পর যা পেলাম তা দেখে আমার হাত থেকে ফাইলটা পড়ে গেল। মেয়েটি ছিল একজন মেডিকেল স্টুডেন্ট। মাত্র 15 দিন আগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সে বাসের ড্রাইভারের ঠিক পাশের সিটেই বসেছিল। বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটা রড বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। ট্রাক থেকে বেরিয়ে থাকা একটা লোহার রড সোজা এসে মেয়েটির কপালে ঢুকে যায় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। তার পোস্টমর্টম এই হাসপাতালেই হয়েছিল। হয়তো তার ব্যক্তিগত জিনিসপত্র বা আলামত হিসেবে এই ছেঁড়া ওড়নাটা রয়ে গিয়েছিল। কেউ নিতে আসেনি বা ভুলে এখানে থেকে গেছে। এটাই ছিল নিছক এক অবহেলা। শাহজাহান, এখন আমি আরো বেশি আতঙ্কিত। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। অদ্ভুত সব খেয়াল আমার মাথায় আসছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই হাউস জব আর করব না। আমি এখান থেকে চলে যাব। সাকিবের এই শেষ কথাটা শুনে আমি রীতিমতো বিচলিত হয়ে পড়লাম। আমার বন্ধুর এই অবস্থা মেনে নেওয়া কঠিন ছিল। আমি আর দেরি না করে সোজা তার ডিপার্টমেন্টের দিকে ছুটলাম। কিন্তু সেখানে গিয়ে শুনলাম সাকিব নেই। হামিদ জানালো সাকিবের শরীর খুব খারাপ লাগছিল, তাই সে আধা ঘন্টা আগেই ছুটি নিয়ে বাসায় চলে গেছে। সাকিব এই ঘটনাগুলোকে খুব গভীরভাবে মনের ভেতর গেঁথে নিয়েছিল। আমি সেখান থেকেই তাকে কল করলাম, কিন্তু সে ফোন ধরল না। টানা 2 দিন আমি তাকে ফোনে পাওয়ার চেষ্টা করলাম, কোনো লাভ হলো না। অবশেষে 3য় দিন আমি তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তার বাসা ছিল ঢাকার ধানমন্ডিতে। আমি সরাসরি তার বাসায় উপস্থিত হলাম। গিয়ে দেখি তার অবস্থা ভয়াবহ। প্রচণ্ড জ্বরে সে কাতরাচ্ছে, চোখ মুখ বসে গেছে। আমাকে দেখে সে জড়িয়ে ধরে বলল, শাহজাহান, ওই মেয়েটা এখন আমাকে এখানেও দেখা দেয়। আমি ঘরের কোণে তাকে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি তাকে অনেকবার বোঝালাম, সান্ত্বনা দিলাম যে সব মনের ভুল, সে অতিরিক্ত চিন্তা করছে বলে হ্যালুসিনেট করছে, কিন্তু সে কোনো কথাই শুনতে চাইল না। সত্যিই সে আর হাউস জবে ফিরে যায়নি। শুধু তাই নয়, সে মানুষের সাথে মেলামেশাও এক প্রকার বন্ধ করে দিল। একসময়ের চঞ্চল ছেলেটা কেমন যেন গুমোট আর চুপচাপ হয়ে গেল। আমি আমার হাউস জব চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু বন্ধুর খোঁজ রাখা ছাড়িনি। কাকতালীয়ভাবে কিছুদিন পর আমার ডিউটিও ওই পোস্টমর্টম ডিপার্টমেন্টে পড়ল। সাকিবের কথাগুলো আমার মনে বাজত সবসময়। এটা সত্যি যে ওখানকার রাতের পরিবেশটা ছিল
অসম্ভব ভারী। আমি নিজে কখনো কোনো ছায়া বা মূর্তি কিছুই দেখিনি, কিন্তু অদ্ভুত সব আওয়াজ পাওয়াটা ওখানে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। মুবাশির সাহেবের সাথে আমার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। একদিন কথায় কথায় আমি তাকে সাকিবের অভিজ্ঞতার কথা বললাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ডাক্তার সাহেব, আমি কোনো মেয়েকে দেখিনি বটে, তবে একদিন আমার সাথেও খুব অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। আমি অফিস রুমে বসেছিলাম, হঠাৎ দেখলাম পোস্টমর্টম হলের দরজা খুলে এক লোক বেরিয়ে এলো। তার গায়ে একটা চাদর বা শাল জড়ানো ছিল, যাতে তার পুরো মুখ ঢাকা পড়েছিল। সে খুব দ্রুত পায়ে আমার সামনে দিয়ে হেঁটে বাইরে চলে গেল। আমি অবাক হয়ে তার পিছু নিলাম। ঠিক বাইরে গিয়ে দেখি কেউ নেই। গেটের গার্ডকে জিজ্ঞেস করলাম, সেও বলল কেউ বের হয়নি। এছাড়া মাঝে মাঝে ঝিমুনি এলে মনে হয় কেউ আমার চেয়ারে সজোরে ধাক্কা দিচ্ছে, কখনো বা অস্পষ্ট কান্নার শব্দ বা চিৎকার ভেসে আসে। তবে আমরা এসবের সাথে মানিয়ে নিয়েছি। মন শক্ত না করলে এখানে চাকরি করা সম্ভব নয়। আমি শেষ পর্যন্ত ওই হাসপাতালেই আমার হাউস জব বা ইন্টার্নশিপ সম্পন্ন করলাম। কিন্তু সাকিব আর ফেরেনি। কিছুদিন বিরতি নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর সে অন্য একটি হাসপাতালে জয়েন করে, কিন্তু সেই রাতের বিভীষিকা তার মন থেকে কখনো মুছে গিয়েছিল কিনা আমি জানি না। আমি শাহজাহান আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। প্রিয় লিসেনার্স, আপনাদের জন্য আমি মোহাম্মদ সাবিত আলম এই ঘটনাটি কালেক্ট করেছিলাম। যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। ধন্যবাদ সাবিত, এবং আশা করছি যে এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আমি রাসেল আছির সাথে শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। নেক্সট ঘটনায় যাব, তবে তার আগে একটা দারুণ খবর জানিয়ে দেই। 50 জিবি ইন্টারনেট, 500 মিনিট টক টাইম, 30 দিন মাত্র 599 টাকায়। স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*599#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভূত.com presents অচিনপুর haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনারা শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। আর এই মুহূর্তে একটা অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। যদি আপনার কাছেও কোনো অডিও ক্লিপ থাকে তাহলে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। অবশ্যই সেই অডিও ক্লিপটি হতে হবে বন্ধুর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা বন্ধুর সাথে আপনি এক্সপিরিয়েন্স করেছেন এমন কোনো ঘটনার। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সাবিত আলম। আশা করি সবাই ভালো আছেন বা অন্তত ভালো থাকার চেষ্টা করছেন। আসলে ইদানিং এত বেশি ট্রাভেলের উপর থাকতে হচ্ছে যে সত্যি বলতে নিজের অভিজ্ঞতাগুলো নোট নেওয়ার আসলে বেশি একটা সময় পাচ্ছি না। তবে এর মধ্যেও এমন কিছু ঘটনা ঘটে, এমন কিছু মানুষের সাথে আমাদের দেখা হয় যা আসলে ভোলার মতো না, মাথা থেকে নামানো তো কোনোভাবেই সম্ভব না। আজকের ঘটনাটা আমি যার কাছ থেকে শুনেছি তার সাথে আমার দেখা হওয়াটা ছিল টোটালি একটা কোইন্সিডেন্স। আমি গত মাসে একটা কাজে চট্টগ্রাম গিয়েছিলাম। ফেরার পথে কুমিল্লা হাইওয়েতে জাস্ট একটু ব্রেক নিয়েছিলাম একটা রেস্টুরেন্টে কফি খাওয়ার জন্য। সেখানে আমার ঠিক পাশের টেবিলে একজন ভদ্রলোক বসেছিলেন। ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল বেশ সম্ভ্রান্ত এবং রয়্যাল ফ্যামিলির একটা মানুষ। পরনে দামি স্যুট প্লাস আলগা করা কিছু জিনিসপত্র টাইট। ওনার বয়স দেখে মনে হলো 35 থেকে 36 হবে। কথা বললে নাম জানতে পারলাম আব্দুল্লাহ। যে জিনিসটা আমাকে ফার্স্টলি স্ট্রাইক করে
সেটা ছিল ওনার হাতের একটা কাঁপুনি। উনি কফির মগটা বারবার মুখের কাছে নিচ্ছিলেন, কিন্তু ওনার হাত এত বেশি কাঁপছিল যে কফি পড়ে যাচ্ছিল। আমি জাস্ট কার্টিসির খাতিরে ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি ঠিক আছেন? ডু ইউ নিড এনি হেল্প? উনি আমার দিকে তাকালেন। উনি এমনভাবে আমার দিকে তাকালেন, আমার মনে হচ্ছিল ওনার হয়তো বা ঘুম হয় না বা চোখের নিচে এত কালি। যাই হোক, কথায় কথায় ওনার সাথে আমার একটা পরিচয় হলো। উনি জানালেন যে উনি চট্টগ্রামের আগ্রাবাদের একজন নামকরা গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন। বলা যায় যে একজন বিজনেস ম্যাগনেট ছিলেন, কিন্তু বর্তমানে ওনার অবস্থা দেখে মনে হচ্ছে উনি দেউলিয়াই হয়ে গেছেন। টাকার দিক থেকে না মেন্টালি, আই ডোন্ট নো ইয়েট। এরপর যখন উনি আমার কথা শুনলেন, আমি ওনাকে বললাম যে আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি আমাকে বলতে পারেন। তো উনি আমাকে প্রথমেই বললেন যে এই ঘটনাগুলো মানুষ বিশ্বাস করবে না। আমি আমার পরিচয় দিলাম, আমি বললাম যে আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তো এরপরে উনি আমার হাতটা খপ করে ধরে ফেললেন, লিটারেলি চেপে ধরলেন। বললেন, ভাই আমি লজিকে বিশ্বাস করতাম, আমি সায়েন্সেও বিশ্বাস করতাম, কিন্তু আমার নিজের টাকায় বানানো বাড়িটা আমার জীবনটা যেভাবে চিবিয়ে খাবে এটা আমি ভাবতে পারিনি। ঘটনাটা এরপর আমি ওনার কাছ থেকে শুনলাম এবং ওনার কাছ থেকে শুনে আমি নিজের মতো করে আপনাদেরকে বলছি। আব্দুল্লাহ সাহেব আগ্রাবাদে ওনার পৈতৃক কিছু জমির পাশে কেনা কিছু জমি মিলিয়ে একটা ডুপ্লেক্স বাড়ি করার প্ল্যান করেছিলেন আজ থেকে প্রায় 1.5 বছর আগে। লোকেশনটা একটু মেইন রোডের থেকে ভেতরে, জায়গাটা বেশ ড্যাম্প, আশেপাশে প্রচুর বাঁশঝাড় এবং পুরাতন কিছু পরিত্যক্ত স্ট্রাকচার ছিল। কনস্ট্রাকশন যখন শুরু হলো তখন আব্দুল্লাহ সাহেব অনেক জায়গায় রেড ফ্ল্যাগ পাচ্ছিলেন, কিন্তু সেগুলো উনি ইগনোর করছিলেন। আমরা যেমনটা করি আর কি, প্র্যাকটিক্যালি মানুষ যারা আমরা আছি তারা যেরকমটা আর কি করে থাকি। সমস্যাটা শুরু হয়েছিল লেবারদের মধ্যে। ভিত খোঁড়ার সময় লেবারেরা কমপ্লেন করতে থাকে যে মাটি থেকে নাকি খুব বাজে গন্ধ আসছে, যেমন পচা মাংসের মতো, আবার কখনো মনে হতো পোড়া বারুদের মতো গন্ধ। আব্দুল্লাহ সাহেব ভাবলেন যে হয়তো মাটির নিচে পুরাতন কোনো ড্রেন বা ওয়েস্টেজ লাইন আছে, সেই কারণে হয়তো বা এটার জন্য এরকম কিছু হতে পারে। তো উনি বেশি মাথা ঘামালেন না। কিন্তু ব্যাপারটা সিরিয়াস হলো যখন নাইট শিফটের কাজ করা লেবারেরা কাজ ছেড়ে পালাতে স্টার্ট করে। ওনারা বলতেন রাতে যখন রড বাইন্ডিং এর কাজ চলে তখন নাকি মনে হয় সিঁড়ির ফাঁকা জায়গাটা দিয়ে কেউ একজন ভারী পায়ে উপরে উঠে আসছে, খট 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 শব্দ করে, অথচ উপরে তখনও ছাদই হয়নি, জাস্ট কলামগুলোই দাঁড়িয়ে। আব্দুল্লাহ সাহেব এই সমস্ত জিনিসকে কুসংস্কার বা লেবারদের কাজে ফাঁকি দেওয়ার মতো অদ্ভুত অজুহাতই মনে করতেন। উনি খুব বেশি একটা পাত্তাই দিতেন না। উনি কড়া সুরে ধমক দিতেন কন্ট্রাক্টরকে। একটা স্পেসিফিক ঘটনার কথা এরপর উনি আমাকে বলেন, যেটা শোনার পর আমার নিজেরই মোটামুটি গায়ে কাটা দিয়েছিল। একদিন দুপুরবেলা চড়া রোদ, উনি ভিজিট করতে গিয়েছেন সাইট। হঠাৎ উনি শুনলেন টিনের চালে, অর্থাৎ লেবারদের থাকার জন্য যে টেম্পোরারি শেড বানানো হয়েছিল সেখানে বৃষ্টির শব্দ হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। উনি বাহিরে দাঁড়িয়ে আছেন এবং মাথার উপরে কড়া রোদ, আকাশে এক ফোঁটা মেঘও নেই, অথচ শেডের ভেতর থেকে মনে হচ্ছে বাহিরে মুষলধারে বৃষ্টি। শব্দটা এতটাই রিয়েলিস্টিক ছিল যে উনি নিজেও কনফিউজড হয়ে গিয়েছিলেন। উনি শেডের ভেতরে ঢুকলেন, আওয়াজটাও স্পষ্ট শুনলেন। যে এই শেড থেকে বের হলেন, পিনপত নীরবতা এবং বাহিরে তপ্ত রোদ, আর কিচ্ছু নেই, কোনো বৃষ্টি নেই চারপাশে। উনি আমাকে বলেন মেবি এটা ছিল কোনো একটা ওয়ার্নিং, কিন্তু আব্দুল্লাহ সাহেব সেটা নাকি তখন বোঝেননি। বাড়িটা আস্তে আস্তে কমপ্লিট হলো। উনি এবং ওনার ওয়াইফ শারমিন ভাবি নতুন বাড়িতে শিফট করলেন। শারমিন ভাবি খুবই শৌখিন মানুষ ছিলেন, ঘর সাজাতে খুবই পছন্দ করতেন, কিন্তু ওই বাড়িতে ওঠার পর থেকে উনি কেমন যেন বদলে যেতে থাকলেন। প্রথম প্রথম সমস্যাটা ছিল খুবই সাটল, এনভায়রনমেন্টাল। এসি 16 ডিগ্রিতে দেয়া থাকলেও ঘরের ভেতরটা ঠান্ডা হতো না। একটা ভ্যাপসা দম বন্ধ করার গরম সবসময় লেগে থাকতো। আর সেই গন্ধটা, কনস্ট্রাকশনের সময় যে গন্ধটা পাওয়া যায়, সেটা এখন বাড়ির ভেতরেও নাকি পাওয়া যেতে শুরু করে। মাঝে মাঝে ড্রয়িং রুমে বসে থাকলে মনে হতো সোফার নিচে থেকে ফলস সিলিং এর ভেতর থেকে পচা বাসি কোনো কিছুর গন্ধ আসছে। এয়ার ফ্রেশনার দিয়েও নাকি কোনো কাজ হতো না। আব্দুল্লাহ সাহেব এই মুহূর্তে আমাকে বলেছিলেন
যে সাবিত ভাই শোনেন, আমি বিজনেস নিয়ে টেনশনে থাকতাম আর এগুলো খেয়াল করতাম না, বাট শারমিন ও তো বাড়িতে থাকতো, ও সাফার করতে শুরু করলো। শারমিন ভাবির কমপ্লেন ছিল লাইট নিয়ে। উনি বলতেন আয়নার সামনে দাঁড়ালে বা করিডোর দিয়ে হাঁটার সময় লাইটগুলো নাকি অদ্ভুত ধরনের ফ্লিকারিং করে, মানে ফ্লিকার করে না, মানে ভোল্টেজ আপ ডাউন করে বলে মনে হয় যেন আলোটা কিছু একটা শুষে নিচ্ছে, এরকম টাইপের। মানে লাইট তো আলো দিচ্ছে কিন্তু আশেপাশের জায়গা আলোকিত হচ্ছে না, যেন ঘরের কোণে অন্ধকার জমে আছে যেটা বাল্ব আসলে ভেদ করতে পারছে না। সায়েন্টিফিক্যালি দিস ইজ নট পসিবল, রাইট? কিন্তু উনি এটাই ফিল করতেন। একদিন রাতের বেলা, তখন প্রায় বাজে রাত 3টা, আব্দুল্লাহ সাহেব গভীর ঘুমে। হঠাৎ শারমিন ভাবির চিৎকার শুনে ওনার ঘুমটা ভেঙে গেল। উনি ধরফর করে উঠলেন এবং দেখলেন বাথরুমের ফ্লোরে বসে কাঁপছেন ভাবি। আব্দুল্লাহ সাহেব দৌড়ে গেলেন, জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হয়েছে শারমিন, তুমি এখানে কেন বসে আছো? শারমিন ভাবি আঙ্গুল তুলে আয়নাটা দেখালেন, থর থর করে কাঁপতে কাঁপতে বললেন, আমার চেহারা আয়নাতে এমন কেন লাগছে? আব্দুল্লাহ সাহেব আয়নার দিকে তাকালেন, সব ঠিকই আছে, শারমিন ভাবিকেও স্বাভাবিকই লাগছে, কিন্তু উনি ভয়ে নাকি সাদা হয়ে গিয়েছিলেন। শারমিন ভাবি বলেন, তুমি দেখছো না আয়নার চামড়া, মানে আমার গায়ের রং মরা মানুষের মতো সাদা হয়ে যাচ্ছে, আয়না তাকালে মনে হচ্ছে আমি না, আমার ভেতরে অন্য কেউ আছে। হাউ ইজ দিস পসিবল? আব্দুল্লাহ সাহেব ভাবলেন হয়তো নতুন বাড়ির কোনো একটা স্ট্রেস বা হরমোনাল ইস্যু হতে পারে। উনি পরদিনই শারমিন ভাবিকে নিয়ে গেলেন একজন ভালো ডাক্তারের কাছে, এবং উনি ছিলেন একজন মেডিসিন স্পেশালিস্ট। সমস্ত টেস্ট করানো হলো, রিপোর্ট ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার, সব কিছুই নর্মাল। ডাক্তার বললেন এটা নাকি জাস্ট অ্যাংজাইটি, ওনার নাকি রেস্টের দরকার ছিল। কিন্তু রেস্ট আসলে দূরের কথা, এরপরে শুরু হলো আসল নরক, যেটা আমাকে আব্দুল্লাহ ভাই বলেছেন। শারমিন ভাবির রুটিন টোটালি উল্টে গেল। উনি সারাদিন দরজা জানালা বন্ধ করে ঘুমান। দিনের আলো উনি একেবারেই সহ্য করতে পারতেন না, রাত হলেই জেগে উঠতেন। আব্দুল্লাহ সাহেব বলেছিলেন গভীর রাতে উনি যখন পাশ ফিরতেন দেখতেন শারমিন ভাবি বিছানায় উঠে বসে আছেন অন্ধকারে, জাস্ট বসে আছেন ওনার দিকে তাকিয়ে, কিন্তু সেই তাকানোটা স্বাভাবিক ছিল না। আব্দুল্লাহ সাহেব বললেন আমাকে যে ভাই, ওই চোখ আমার স্ত্রীর কোনোভাবেই হতে পারে না। দ্যাট ওয়াজ অ্যান আই অফ অ্যান হান্টার, মানে একটা হান্টারের চোখ মনে হলো আমার কাছে। বাড়ির পেছনের দিকে ওনাদের একটা বাঁশঝাড় ছিল। আব্দুল্লাহ সাহেব রাতে মাঝে মধ্যে বারান্দায় গিয়ে সিগারেট খেতেন। তখন উনি একটা জিনিস নোটিস করলেন, বাঁশঝাড়ের ওই দিক থেকে, যেখানে কোনো মানুষের থাকার কথা না, সেখান থেকে ফিস ফিস করে কথা বলার আওয়াজ আসতো, যেন অনেকগুলো মানুষ একসঙ্গে নিচু স্বরে মিটিং করছে। আর মাঝে মাঝে খুব পরিষ্কারভাবে কেউ একজন ওনাদের নাম ধরে ডাকতো, কখনো আব্দুল্লাহ, কখনো শারমিন। কিন্তু গলার স্বরটাও কেমন যেন ছিল। উনি আমাকে বললেন যে গলার স্বরের ভেতরে যেন অনেকগুলো কফ জমা বা ঘর ঘরে আওয়াজ, বাতাসের শব্দ নয়, বাট নিশ্চিত কোনো একটা গলার স্বর যেটা খুবই ডিস্টর্টেড। তবে এরপরের ঘটনা শুরু হয়েছিল সেই রাতে, যেদিন আব্দুল্লাহ সাহেব বুঝতে পারলেন যে এটা অ্যাকচুয়ালি কোনো মেডিকেল কন্ডিশন নয়, ইটস পিওরলি ইভিল। সেদিন রাত প্রায় 2:30। আব্দুল্লাহ সাহেব লিভিং রুমের ল্যাপটপে কাজ করছিলেন। হঠাৎ উনি বেডরুম থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন, লাইক ক্যাচ ক্যাচ টাইপের, অনেকটা কাপড় কাটার শব্দের মতো। উনি ভাবলেন শারমিন ভাবি হয়তোবা কিছু একটা করছেন, কিন্তু এত রাতে? উনি ল্যাপটপ রেখে বেডের দিকে গেলেন। দরজা সামান্য খোলাই ছিল, ভেতরের লাইট অফ, শুধু বেড সাইড ল্যাম্পটা একটু চলছিল। সেই আধো আলোয় উনি যা দেখলেন তা দেখে ওনার পায়ের রক্ত একদম হিম হয়ে গেল। শারমিন ড্রেসিং টেবিলের সামনে বসে আছেন, হাতে একটা ধারালো কাপড় কাটার কাঁচি। উনি কাঁচিটা নিয়ে নিজের মাথার চুলগুলো, মানে গোছা গোছা ধরে কেটে ফেলছেন না, উনি শুধু নিজের চুলগুলোর সাথে যুদ্ধ করছেন, ক্যাচ ক্যাচ করে চুল কাটছেন, আর সেই কাটা চুলগুলো মুখের ভেতরে পুরে দিচ্ছেন। আপনি একবার ভেবে দেখুন, এই জিনিসটা যদি আপনি কখনো দেখেন, আপনার মনের ভেতরে কি অনুভূতিটা আসবে? তো আব্দুল্লাহ সাহেব এই জিনিসটা দেখে চিৎকার করে উঠলেন, শারমিন তুমি কি করছো? উনি দৌড়ে গিয়ে শারমিনের হাতটা ধরে ফেললেন। শারমিন ঘুরে তাকালেন। ওই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে আব্দুল্লাহ সাহেব রেস্টুরেন্টে বসে রীতিমতো ঘামছিলেন। শারমিনের মুখ ভর্তি চুল। এই কথা বলার পর আমি ওনাকে কিছুটা থামালাম।
আমি ওনাকে বললাম কি যে আপনিও তো যাচ্ছেন আমাদের শহরেই, সো চলুন আমরা বাসে উঠে একসাথেই ঘটনাটা আপনার তখন শুনি, বিকজ এখানে জার্নির ব্রেক প্রায় শেষ, সো বেশিক্ষণ এখানে কথা বলা যাবে না। এরপরে আমি ওনাকে নিয়ে বাসে উঠে পড়লাম এবং আবার শুরু করলাম ওনার ঘটনাটা শোনা। উনি আমাকে বলেছিলেন শারমিনের নাকি মুখ ভর্তি চুল, ঠোঁটের কোণা দিয়ে লালা ঝরছিল, আর ওনার চোখের মনি দুটো উল্টে গিয়ে প্রায় সাদাই হয়ে গেছে। উনি আব্দুল্লাহ সাহেবের দিকে তাকিয়ে হাসলেন, কিন্তু সেই হাসিতে অ্যাকচুয়ালি কোনো ইমোশন ছিল না, ছিল একটা নিষ্ঠুর কেমন যেন ব্যঙ্গ। শারমিন বা ওই শরীরের ভিতরে, মানে ওনার শরীরের ভেতরে যে জিন সত্তা বা ডেভিল, আপনি যেটাই বলুন, যেটাই ছিল, এমন একটা ভারী কণ্ঠে কথা বলে উঠল যেটা অ্যাকচুয়ালি শারমিন ভাবির গলার স্বর ছিল না, কোনো একটা পুরুষের গলা, এবং খুবই ভারী এবং কর্কশ। সে বলল, ওকে নিয়ে যেতে চাস এখান থেকে? এই বাড়িটা তো আমার, তাই ও আমার। আমরা অনেক দিন অপেক্ষা করেছি, এখন নিয়ে যাব। আব্দুল্লাহ সাহেব এই কথা শুনে ছিটকে পড়ে গেলেন। উনি বুঝতে পারলেন যে এটা আর ওনার স্ত্রী নয়। যে লজিক, যে সায়েন্স উনি সারা জীবন গর্ব করেছেন, এই বন্ধ ঘরের ভেতরে সেই লজিকের আর কোনো অস্তিত্ব থাকল না। উনি দেখলেন ড্রেসিং টেবিলের ওপরে রাখা পারফিউমের বোতলগুলো কোনো স্পর্শ ছাড়াই যেন থরথর করে কাঁপছে। কাচের গ্লাসটা হঠাৎ করে ঠাস করে ফেটে গেল। আব্দুল্লাহ সাহেব সেই রাতে শারমিনকে কোনোভাবে ঘর লক করে বেরিয়ে নিয়ে আসলেন, মানে ঘর লক করে উনি বাইরে বেরিয়ে আসেন। ওনার মাথায় তখন একটাই চিন্তা, ডক্টর অর পুলিশ। ওনার এমন কাউকে দরকার যেই অদৃশ্য জিনিসটা যেটা আছে সেটার সাথে যেন ওই ব্যক্তিটা লড়তে পারেন, এমন কাউকে ওনার দরকার। ওনার এক পরিচিত বড় ভাই ছিলেন যিনি এক ধরনের আধ্যাত্মিক লাইনে কানেক্টেড। তার মাধ্যমে উনি খোঁজ পেলেন একজন হুজুরের, তবে সাধারণ কোনো হুজুর না। উনি আসলে এমন একজন ব্যক্তি যিনি নাকি এসব ডেভিল কেস হ্যান্ডেল করেন বা প্যারানর্মাল কেসই হ্যান্ডেল করে থাকেন। নর্মালি কোনো রাকি যেরকম কাজ করে, ওনার দ্য ওয়ে অফ কন্ডাক্টিং ইজ ডিফারেন্ট। আব্দুল্লাহ সাহেব এর পরদিনই সেই হুজুরকে নিয়ে বাড়িতে এলেন, কিন্তু হুজুর বাড়িতে ঢোকার আগেই গেটে থমকে গেলেন। উনি মাটির দিকে তাকালেন, তারপর আব্দুল্লাহ সাহেবের দিকে তাকিয়ে উনি অদ্ভুত একটা কথা বললেন। উনি বললেন, আব্দুল্লাহ সাহেব, আপনি কি বাড়ি বানিয়েছেন নাকি কোনো কিছু একটাকে জাগিয়েছেন? আব্দুল্লাহ সাহেব অবাক হয়ে বললেন, মানে ভাই বুঝলাম না। হুজুর বললেন, এই মাটিটা তো স্বাভাবিক না, এখানে তো কিছু একটা পোতা ছিল যেটা শত বছর ধরে এখানে ছিল। আপনি অজান্তেই সেটাকে তুলে দিয়েছেন এবং আপনি সেটাকে মুক্ত করে দিয়েছেন। হুজুর যখন এরপর ড্রয়িং রুমে বসলেন তখন বাড়ির পরিবেশটা আরো ভারী হয়ে গেল। দিনের বেলা তো মনে হচ্ছিল সন্ধ্যা নেমে গেছে। হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন, তারপর উনি এমন একটা ইতিহাস বা ফ্ল্যাশব্যাক বলতে শুরু করলেন যা শুনে আব্দুল্লাহ সাহেবের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এই যে ভৌতিক ঘটনাগুলো ঘটছে, শারমিনের এই অবস্থা, এগুলো কোনো র্যান্ডম কোনো ঘটনা নয়। এর পেছনে আছে অনেক বছরের ভয়ানক কালো জাদুর একটা ইতিহাস। হুজুর অনেকক্ষণ বসে বসে ধ্যান করলেন এবং কার সাথে যেন কথা বললেন। এরপর উনি বলতে শুরু করলেন একটা ডিবুক বক্সের অভিশপ্ত কথা। এখানে আসলে মেইন ঘটনাটা একটা ডিবুক বক্সের ছিল এবং ছিল আরেকজন অভিশপ্ত কবিরাজের। হুজুর চোখ বন্ধ করে যে ইতিহাসটা শোনালেন সেটা শোনার পর আব্দুল্লাহ সাহেবের মনে হলো ওনার পায়ের নিচের টাইলসগুলো যেন বরফ হয়ে গেছে। হুজুর বললেন, আব্দুল্লাহ সাহেব, আপনি কি জানেন এই জমির মালিক আগে কে ছিল বা তারও আগে? আব্দুল্লাহ সাহেব মাথা নাড়লেন। উনি জমি কিনেছেন ব্রোকারের মাধ্যমে। এত হিস্ট্রি তো আসলে উনি চেক করেননি। হুজুর তখন গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আসলে ভাই, এই এলাকার মুরব্বীরা জানেন আজ থেকে প্রায় 70-80 বছর আগে দেশভাগের সময় এখানে একজন তান্ত্রিক থাকতেন। নাম ছিল হরিনারায়ণ তর্কালঙ্কার, তবে লোকে তাকে ডাকত কালো ঠাকুর বলে। উনি সাধারণত পূজা অর্চনা করতেন না, উনি এমন কিছু শক্তির সাধনা করতেন যা নিষিদ্ধ। কিতাবে আছে উনি বর্মা, বর্তমান মিয়ানমার যেটা আর কি, সেখান থেকে বিশেষ কাঠের সিন্দুক বা বাক্স নিয়ে এসেছিলেন। ওটাকে হিব্রুতে ডিউস, মিথোলজিতে বলা হয় ডিবুক বক্স, তবে আমাদের দেশীয় বাংলা ভাষায় তান্ত্রিকরা ওটাকে বলেন আধার সিন্দুক। হুজুর থেমে আবার বলতে শুরু করলেন,
ওই সিন্ধুকে উনি এমন একটা জিন বা পিশাচকে বন্দি করেছিলেন যেটাকে উনি নিজের গোলাম বানাতে চেয়েছিলেন। কিন্তু শয়তানের সাথে চুক্তি এটা তো আসলে মানুষের সয় না। ওই জিন উল্টো সেই তান্ত্রিকের ওপরেই ভর করে। তান্ত্রিক মারা যাওয়ার আগে নিজের শেষ শক্তি দিয়ে ওই বাক্সটাকে সিলগালা করে এই বাঁশঝাড়ের নিচে, ঠিক যেখানে আপনার বাড়ির নর্থ পিলিং হয়েছে, সেখানে পুঁতে রেখেছিলেন। উনি একটা অভিশাপ বা সিল দিয়ে গিয়েছিলেন যেন এই মাটি আর খোঁড়া না হয়। আব্দুল্লাহ সাহেব, আপনি যখন 60 ফিট গভীর পাইলিং করেছেন, এই ড্রিল মেশিন সম্ভবত ওই প্রাচীন বক্সটাকে ভেঙে ফেলেছে, আর যা 70 বছর ধরে আটকা ছিল তা এখন আবার আপনার বাড়ির দেয়ালে দেয়ালে ঘুরছে। তো এই ঘটনাগুলো মানে সেই হুজুর কিভাবে জানলেন, এটা জিজ্ঞেস করার পরে হুজুর বললেন যে উনি আসলে এলাকারই ব্যক্তি, এই আশেপাশে উনি থাকেন এবং এই বাড়ির বিভিন্ন ইতিহাস ওনার পরিচয় মানে ওনার পরিচিত ছিল। তো লিসেনারগণ, আপনারা কি চিন্তা করতে পারেন, আপনি নিজের কষ্টের টাকায় বাড়ি বানাচ্ছেন আর অজান্তেই আপনি মাটির নিচে ঘুমিয়ে থাকা এক বিভীষিকা সেগুলো খুলে দিচ্ছেন। হাউ উড ইউ ফিল দ্যাট? কিন্তু আব্দুল্লাহ সাহেব তো আর মানে উনি আসলে আমাদের মতো আসলে খুব বেশি একটা এইসব বিষয়ে বিশ্বাসও করতেন না। উনি হলেন সম্পূর্ণরূপে কর্পোরেট একজন মানুষ। হুজুরের কথাগুলো ওনার কাছে তখন আষাঢ়ে গল্পই মনে হলো। উনি মনে মনে ভাবলেন, ধুর যা, আমার স্ত্রী দিকে অসুস্থ আর এই হুজুর আমাকে রূপকথা শোনাচ্ছে, ভেরি ডিসগাস্টিং। উনি বেশ বিরক্ত হয়ে হুজুরকে বিদায় দিলেন, এমনকি কিছু টাকাও গুছিয়ে দিলেন যেন উনি আর না আসেন। আব্দুল্লাহ সাহেব ডিসাইড করলেন ইটস এনাফ। উনি পরদিনই সকালেই শারমিন ভাবিকে নিয়ে ঢাকার নামকরা এক নিউরো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে চলে গেলেন। এখন আমি আপনাদের যেটা বলবো সেটাকে সাইকোলজিতে বলা হয় মেডিকেল গ্যাস লাইটিং। এটা এমন একটা সিচুয়েশন যখন লজিক বা বিজ্ঞান দিয়ে আপনাকে বোঝানো হলেও যে আপনার ভয়ের কোনো অস্তিত্ব নেই, অথচ সেটা আপনি জানেন বাট আপনি মানছেন না। ডাক্তারের চেম্বারে শারমিন ভাবি ছিলেন একদমই শান্ত। গত রাতে যে মহিলা কাঁচি দিয়ে নিজের চুল কাটছিল সেই মহিলা এখন ডাক্তারের সামনে বসে সব গুছিয়ে কথা বলছে। ডাক্তার এমআরআই রিপোর্টটাও দেখলেন। আব্দুল্লাহ সাহেবকে উনি কম্পিউটারের স্ক্রিনে কিছু গ্রাফ দেখিয়ে বললেন, মিস্টার আব্দুল্লাহ, দেখুন আপনার ওয়াইফের ব্রেইনে ফ্রন্টাল লোবে কিছু কেমিক্যালের ইমব্যালেন্স, এটাকে আমরা বলি সিভিয়ার সাইকোসিস উইথ হ্যালুসিনেশন। উনি যেটা করছেন দ্যাট ইজ চামড়ার রং বদলানো, দেখা বা অদ্ভুত গলাস্বর সবই ওনার সাবকনশিয়াস মাইন্ডের একটা গেম। উনি নিজে গলাস্বর বিকৃত করছেন কারণ উনি প্রচণ্ড স্ট্রেসে। ইটস নট লাইক এ গোস্ট, ইটস জাস্ট এ ডিজিজ। আমরা মেডিসিন দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আব্দুল্লাহ সাহেব সেই মুহূর্তে হাঁফ ছাড়লেন। ওনার মনে হলো, যাক বাবা, ভূত প্রেত না, এটা একটা রোগ আর রোগের চিকিৎসা আছে। উনি ডাক্তারকে থ্যাঙ্কস দিয়ে এক গাদা ওষুধ নিয়ে বাড়ি ফিরলেন। ওনার কনফিডেন্স তখন তুঙ্গে। উনি ভাবছিলেন, এই হুজুরের সমস্ত ফালতু কথা আসলে আমার মানতে হলো না, দ্যাটস গুড। কিন্তু আসল জিনিসটা এরপর শুরু হলো। প্রথম 2 দিন শারমিন ভাবি শুধু ঘুমালেন, হাই ডোজের সেডেটিভ। আব্দুল্লাহ সাহেব ভাবলেন ইমপ্রুভমেন্ট হয়তো বা হচ্ছে, কিন্তু 3rd ডে সন্ধ্যায় যখন লোডশেডিং চলছে, জেনারেটরটা অন করতে একটু দেরি হচ্ছিল। ওই কয়েক সেকেন্ডের অন্ধকারে আব্দুল্লাহ সাহেব ড্রয়িং রুমে বসেছিলেন। হঠাৎ ওনার নাকে সেই পুরাতন গন্ধ, সেই মাংস পচা গন্ধ, এত তীব্র গন্ধ যে ওনার বমি আসতে লাগলো। উনি মোবাইলটা হাতে নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালালেন আর আলোটা পড়ল সিঁড়ির দিকে। উনি দেখলেন শারমিন ভাবি সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে, কিন্তু উনি দাঁড়িয়ে আছেন অদ্ভুতভাবে। ওনার শরীরটা পেছনের দিকে এমনভাবে বাঁকানো যেটা দিয়ে মানুষের মানে যেটা আসলে মানুষের মেরুদণ্ড দিয়ে করা পসিবল না। আর ওনার মুখটা ছিল উল্টো করে ঝুলে থাকা, মানে উনি পেছনের দিকে মাথা ঝুলিয়ে সিঁড়ির দিকে নামছিলেন। আব্দুল সাহেব চিৎকার করে উঠলেন শারমিন আপুর নাম, মানে শারমিন ভাবির নাম ধরে। সাথে সাথে শারমিন সোজা হয়ে দাঁড়ালেন। ওনার মুখ থেকে একটা নিষ্পাপ হাসি। উনি বললেন, কি হয়েছে, কি তুমি ভয় পাচ্ছ কেন? ডাক্তার তো বলেছি আমি সুস্থ হয়ে যাব। কথাটা উনি একদমই স্বাভাবিক গলায় বললেন, কিন্তু আব্দুল্লাহ সাহেব খেয়াল করলেন শারমিন ভাবির পায়ের পাতা। উনি ফ্লোরে দাঁড়িয়ে আছেন, কিন্তু ওনার পায়ের গোড়ালি ফ্লোর টাচ করছে না। উনি পায়ের আঙুলের উপরে বা পায়ের পাতার উপরে টো ওয়াকিং করছেন। আর ওনার ছায়া, মোবাইলের আলোয় দেয়ালে যে ছায়াটা পড়ছে সেটা শারমিন ভাবির শরীরের ছায়ার সাথে মিলে না।
ছায়াটা অনেক বেশি লম্বা এবং ছায়ার মাথায় যেন বাফোমেটের শিং টাইপের কিছু একটা আছে। এরপর থেকে শুরু হলো আইসোলেশন। আস্তে আস্তে আব্দুল্লাহ সাহেবের বাড়িটা একটা দ্বীপে পরিণত হলো। ওনাদের কাজের বুয়া, যে গত 10 বছর ধরে ওনাদের সাথে কাজ করছেন, সে একদিন সকালে এসে কেঁদে ফেললেন। বললেন, সাহেব আমারে মাফ করেন, আমি এই বাড়িতে আর কাম করতে পারবো না। আব্দুল্লাহ সাহেব জিজ্ঞেস করলেন, কেন, বেতন বাড়ানো লাগবে? বুয়া বললেন, না না সাহেব, টাকার জন্য জান দিতে পারবো না। এই বাড়িতে দিনের বেলা তো আমার পিছনে কেউ থাকে, আমি রান্নাঘরে গেলে মনে হয় আমার ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলায়। আর আমগর বেগম সাহেবা, ওনার দিকে আমি চাইতেও পারি না। ওনার চোখের মনি কিরম জানি সাহেব, ওনার চোখের মনি দুইটা মাঝে মাঝে হারাহারি হয়ে যায়, ছাগলের মতো দেখা যায়। আমি আর আমো না, আমার জান বাঁচানি লাগবে, আমার বাড়িতে পোলাপান আছে। এই বলে বুয়া চলে গেলেন। আত্মীয় স্বজনেরাও আসা বন্ধ করে দিলেন। কেউ একজন এলেই বলতো, ভাই তোর বাড়িতে ঢুকলে এমন লাগে কেন, কেমন জানি একটা ভারী বাতাস। এমনকি আব্দুল্লাহ সাহেবের নিজের মনে হতে লাগলো যে উনি এই বাড়ির মালিক নন, উনি এবং শারমিন দুইজনই এই বাড়ির বন্দী। একদিন রাতে আব্দুল্লাহ সাহেব ঠিক করলেন উনি বাথরুমে যাবেন। উনি বিছানা থেকে নামতে গিয়ে দেখলেন শারমিন পাশে নেই। উনি ভাবলেন হয়তোবা পানি খেতে গেছেন। বেডরুম থেকে বের হয়ে উনি ডাইনিং স্পেসের কাছে গেলেন। ডাইনিং টেবিলের ওপর একটা মোমবাতি, অথচ আব্দুল্লাহ সাহেব কোনো মোমবাতি জ্বালাননি। সেই নিভু নিভু আলোয় উনি দেখলেন শারমিন ডাইনিং টেবিলে বসে আছেন। ওনার সামনে একটা কাঁচা মাছ, বাজার থেকে আনা বহুত বড় একটা রুই মাছ, যেটা ফ্রিজে রাখার কথা ছিল। শারমিন সেই কাঁচা মাছটা 2 হাত দিয়ে ধরে খুব আয়েশ করে কামড়ে কামড়ে খাচ্ছে। আর মাছের আঁশ আর রক্ত ওনার মুখে, গলায়, ইভেন নাইটিতে লেগে আছে। চিবানোর শব্দ হচ্ছে মচ মচ করে, কাটা শুদ্ধ চিবিয়ে ফেলছেন। আব্দুল্লাহ সাহেব দরজায় দাঁড়িয়ে যেন জমে গেলেন। ওনার গলা দিয়ে আর কোনো শব্দই বেরোলো না। এই দৃশ্য দেখার পর হঠাৎ শারমিন খাওয়া থামিয়ে দিলেন। উনি ঘাটটা ঘোরালেনও না। ওনার চোখ দুটো মানে অবিশ্বাস করার মতো একটা অবস্থা। ওনার চোখ দুটো 2 সাইডে গিয়ে ঘুরে আব্দুল্লাহ সাহেবের দিকে ফোকাস করলো। তারপর উনি বললেন, সেই হুজুরের বর্ণনা করা সেই গলার স্বরে, সেই প্রাচীন ভারী ডাবল বা ট্রিপল ভয়েসে উনি বলছে, ডাক্তার তোমাকে কি দিয়েছে আব্দুল্লাহ? কেমিক্যাল ইমব্যালেন্স। হাসিটা ছিল হাড় হিম করা। আবার বলল, তুমি কি জানো, আমি এখন চাইলেই তোমার ঘাড়টাকে মটকে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ তোমার ভয়। তোমার এই ভয়টা খেতে আমার খুব ভালো লাগছে। ইটস ভেরি টেস্টি, খুব সুস্বাদু। আব্দুল্লাহ সাহেব সেই মুহূর্তে উনি আসলে বুঝতে পারছিলেন না যে উনি কোনো সাইকোলজিক্যাল রোগে নিজে আক্রান্ত কিনা। উনি নরকের কোন একটি সৃষ্টির সাথে একই ছাদের নিচে বাস করছেন। উনি দৌড়ে মেইন রোডের দরজার দিকে গেলেন। ওনার মনে হলো এখনই পালাতে হবে, সব ফেলে পালাতে হবে। উনি দরজার লক খোলার চেষ্টা করলেন, কিন্তু লকটাও জ্যামড। উনি চাবি ঘোরাচ্ছেন, কিন্তু চাবি ঘুরছে না। মনে হচ্ছে কেউ বাইরে থেকে দরজাটা চেপে ধরে আছে। উনি জানালার কাছে গেলেন। জানালার গ্রিলগুলো মনে হলো প্রচন্ড গরম, হাতই দেওয়া যাচ্ছে না এমন। পেছন থেকে সেই আওয়াজটা ভেসে এলো, কোথায় যাচ্ছ? খেলা তো কেবল শুরু। আব্দুল্লাহ সাহেব দেয়ালের পিঠ থেকে দাঁড়িয়ে রইলেন। সম্পূর্ণ বাড়িটা কাঁপছে, ফ্লোরটাও কাঁপছে। শোকেসের কাজগুলো যেন ঝনঝন শব্দ করছে। তারপরে বাহির থেকে যে জায়গায় বাঁশঝাড় ছিল সেখান থেকে ফিস ফিস শব্দ আসছে, কিন্তু বাহিরে কেউ নেই। শব্দটা ঘরের ভেতর থেকেই আসছে। হাজার হাজার মানুষের ফিসফিসানি, যেন দেয়ালের প্লাস্টারের ভেতর থেকে কেউ কথা বলছে। আব্দুল্লাহ সাহেব বুঝতে পারলেন যে ওনার পালানোর আর কোনো পথ নেই। এই বাড়ি এখন শুধু ইট পাথরের কোনো স্ট্রাকচার নয়, এটা একটা জীবন্ত প্রিজন। আব্দুল্লাহ সাহেব দরজায় পিঠ দিয়ে দাঁড়ালেন, আর ওপাশ থেকে ডাইনিং রুমে সেই হাড় চেপানোর শব্দটা থেমে গেল। এখন শুধু একটু ভারী নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে, কেমন যেন হো হো টাইপের নিঃশ্বাস, যেন কোনো বন্য পশু শিকারের জন্য, মানে কোনো হান্টার শিকারে বেরিয়েছে এমন। সেই মুহূর্তে আব্দুল্লাহ সাহেব পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। উনি কাঁপতে কাঁপতে ফোনটা বের করলেন। স্ক্রিনে নামটা দেখে ওনার চোখে পানি চলে এলো। সেই হুজুর যাকে উনি অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন।
উনি রিসিভ করার আগেই লাইনটা কেটে গেল, কিন্তু সাথে সাথে একটা টেক্সট এলো, ছোট্ট একটা টেক্সট। দরজাটা খুলুন, আমি গেটের বাইরে, ও আপনাকে বের হতে দেবে না, আমাকে ঢুকতেই হবে। আব্দুল্লাহ সাহেব জীবনের সর্বশেষ শক্তিটুকু দিয়ে মেইন গেটের দরজার লকটা খোলার চেষ্টা করলেন। ওপাশ থেকে হুজুরের গলার আওয়াজ পাওয়া গেল। উনি বাইরে থেকে উচ্চ স্বরে আজান দিচ্ছেন। আজানের ধ্বনিটা কানে আসতেই ঘরের ভেতরে ভাবি যে কাজগুলো করছিল, এই কারণে বাতাসটা যে ভারী হয়ে গিয়েছিল, সেই বাতাসের জন্যে উনি দেখতে পাচ্ছিলেন না যে ভাবি কি করছেন, বাট বাতাসটা একটু যেন হালকা মনে হলো। শারমিনের ভেতরে থাকে সেই জিনিসটা চিৎকার করে উঠল। মানুষের গলার চিৎকারের মতো না, যেন সাইরেন বাজাচ্ছে এমন টাইপের জোরে চিৎকার করে উঠল। খুবই জোরে না বলে একটা চিৎকার করে উঠলেন। সেই বিকট শব্দে জানালার কাঁচগুলো ঝনঝন করে ভেঙে পড়ল। একেবারে বাজে একটা অবস্থা। আব্দুল্লাহ সাহেব সুযোগটা নিলেন। উনি হাঁচকা টানে দরজাটা খুলে ফেললেন। হুজুর ঝড়ের বেগে ভেতরে ঢুকলেন। ওনার হাতে কোনো অস্ত্র ছিল না, শুধু এক বোতল পানি এবং একটা তসবিহ। কিন্তু ওনার চেহারায় এমন একটা তেজ ছিল যা আব্দুল্লাহ সাহেব আগে দেখেননি। হুজুর ঘরের ভেতর ঢুকেই বললেন, আব্দুল্লাহ সাহেব, আপনি আমার পেছনে দাঁড়ান, ভুলেও আমার সামনে যাবেন না এবং ওর চোখের দিকে তাকাবেন না। ডাইনিং স্পেস থেকে শারমিন ধীরে ধীরে বেরিয়ে এলেন। ওনার হাঁটা চলা এখন আর কোনো স্বাভাবিক মানুষের মতো নয়। উনি টিকটিকির মতো দেয়াল বেয়ে সিলিংয়ের কাছে ঝুলে গিয়েছিলেন। মধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি যেন ওনার উপরে কোনো কাজ করছে না। ওনার পরনের নাইটিটায় রক্ত এবং মাছের আঁশে মাখামাখি। উনি সিলিং থেকে উল্টো হয়ে হুজুরের দিকে তাকিয়ে হিস হিস করে বললেন, তুই এসেছিস? তুই কেন এসেছিস? আমাকে মারতে নাকি নিজে মরতে? এই শরীরটা কিন্তু আমার, আর এই বাড়িটার মালিকও আমি। হুজুর শান্ত গলায় বললেন যে, তুই কিচ্ছু করতে পারবি না, এই সমস্ত তোর ধোঁকা, তুই মিথ্যা, তুই বেরিয়ে যা, এরকম টাইপের কথা। হুজুর বোতলের পানিটা হাতে নিয়ে কিছু একটা পড়লেন এবং শারমিনের দিকে জোরে ছিটিয়ে মারলেন। পানিটা শারমিনের গায়ে লাগাতে মনে হলো ফুটন্ত তেল ছেটানো হয়েছে ওনার গায়ে। শারমিন সিলিং থেকে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। ওনার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। শারমিন ফ্লোরে গড়াগড়ি দিয়ে হাসতে শুরু করলো, আর সেই হাড় হিম করা হাসি। বলছে যে, কষ্ট দিচ্ছিস দে, যত কষ্ট দিবি এই শরীরটা তত তাড়াতাড়ি নষ্ট হবে, এমন টাইপের কথা। হুজুর আব্দুল্লাহ সাহেবের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ সাহেব, এটা সত্যি কথা বলবেন, আপনার স্ত্রী কি কনসিভ করেছিলেন? ওয়াজ শি প্রেগন্যান্ট? আব্দুল্লাহ সাহেব অবাক হয়ে বললেন, না তো, আমরা তো ট্রাই করেছিলাম, বাট আই এম নট শিওর। কেন? শারমিন তখন ফ্লোর থেকে উঠে দাঁড়ালো। ওনার পেটটা হঠাৎ করেই ফুলে উঠল, যেন উনি 8-9 মাসের গর্ভবতী। কিন্তু সেটা স্বাভাবিক প্রেগন্যান্সি নয়। পেটের ভেতর কিছু একটা নড়ছে বা ছটফট করছে, চামড়ার ওপর দিয়ে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ওই সত্তাটা শারমিনের গলা দিয়ে বলল, ছিল কিন্তু জানতো না, আমি জানতাম। কচি মানুষের রক্ত খুব সুস্বাদু, আমি সেটা খেয়ে ফেলেছি আব্দুল্লাহ, তোর বংশধর। আমার পেটে এখন শুধুই ছাই। এই কথা শোনার পরে আব্দুল্লাহ সাহেব চিৎকার করে হাঁটু গেড়ে বসে পড়লেন আর বললেন যে, এ আল্লাহর কেমন বিচার। তো এটাই ছিল গল্পের মূল রহস্য, মূল ঘটনা, গোপন সত্যি। ডিবুক বা ওই শয়তানটা শুধু মাটির নিচ থেকে মুক্তিই চায়নি, ওর দরকার ছিল একটা লাইফ ফোর্স, একটা প্রাণ, যেটা এখন দুনিয়ার আলো দেখেনি। ও শারমিনের গর্ভের সন্তানটাকে কনজিউম করে শক্তি সঞ্চয় করেছে। শারমিন আসলে বেঁচে নেই বললেই চলে, ওটা একটা ভেসেল বা খোলস মাত্র। হুজুর বুঝলেন এখন আর সময় নেই। উনি একবার ওনার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলেন। উচ্চস্বরে রুকায়ে তিলাওয়াত করতে শুরু করলেন, ওয়াকুল জাহাল হাকু ওয়া জাহকাল বাতিল ইন্নাল বাতিনা কালা জাহুকা। ঘরটা কাঁপতে শুরু করলো। দেয়াল থেকে ছবিগুলো যেন খসে পড়ছে। ফ্যানটা বাঁকা হয়ে গেল। শারমিন বা ওই জিনিসটা হুজুরের ওপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টাও করলো, যেন অদৃশ্য শক্তি তাদেরকে আটকে রেখেছে, ঝাঁপিয়ে পড়তে পারলো না। শারমিনের মুখ নখ দিয়ে সে আঁচড়ে ছিঁড়ে ফেললো। হুজুর চিৎকার করে বললেন, আল্লাহর কসম দিয়ে বললেন, বের হতে, যে বের হয় এখান থেকে, এই শরীর থেকে বের হ। জিনিসটা তখন শেষ একটা চাল দিল। শারমিনার গলা হুবহু নকল করে বলল, আব্দুল্লাহ আমাকে বাঁচাও, হুজুর আমাকে মেরে ফেলছে, ও আমাকে পড়াচ্ছে, তুমি দাঁড়িয়ে দেখছো। আব্দুল্লাহ সাহেব কিছুটা বিভ্রান্ত হয়ে গেলেন এবং উনি ওনার শারমিনকে বাঁচানোর জন্য দৌড়ে গেলেন, হুজুর থামুন, এরকম বলে। ওই 1 সেকেন্ডের ভুলে আব্দুল্লাহ সাহেব হুজুরকে কনসেন্ট্রেশন
ব্রেক করতে বাধ্য করলেন। সেই সুযোগে শারমিন এক লাফে 10 হাত দূর থেকে হুজুরের ঘাড়ে এসে পড়লেন। শারমিনের ভেতরে যে জিনটা ছিল অস্বাভাবিকভাবে শক্তিতে হুজুরকে ছিটকে দেয়ালের সাথে বাড়ি দিলেন। হুজুরের মাথা ফেটে রক্ত বের হয়ে গেল, উনি পড়ে গেলেন। শারমিন এবার আব্দুল্লাহ সাহেবের দিকে ফিরলেন। ওর মুখে এখন সম্পূর্ণ কালো রঙের দাগ, কোনো সাদা অংশ নেই, মুখটা হাঁ করা। আর সেই হাঁ করা মুখের ভেতর থেকে উনি বুঝতে পারছিলেন না উনি কিভাবে বর্ণনা করবেন। আমিও আসলে বুঝতে পারছি না যে কিভাবে আপনাদেরকে বলবো। মুখের ভেতর থেকে কালো রঙের আলকাতরার মতো ঘন তরল ধোঁয়া গল গল করে বেরিয়ে আসছে। আব্দুল্লাহ সাহেব বুঝলেন যে শেষ, আর কিছু করা সম্ভব নয়। উনি চোখ বন্ধ করে ফেললেন। ঠিক সেই মুহূর্তে রক্তাক্ত হুজুর মাটি থেকে আধশোয়া হয়ে নিজের তসবিটা শারমিনের দিকে ছুঁড়ে মারেন। শারমিনের গলায় সেটা পেঁচিয়ে গেল। হুজুর বিড়বিড় করে শেষ আয়াতটা পড়লেন জিনকে বন্দি করার জন্য। শারমিনের শরীরটা যেন বেঁকে গেল। ওনার মুখ দিয়ে বিকট আর্তনাদ বের হতে লাগলো, যেটা শুনে মনে হলো চারপাশের সব কাক বা কুকুর একসঙ্গে ডাকছে। এরপর যেন একটা সিলিন্ডার ব্লাস্ট হওয়ার সাউন্ড। ঘরের দরজা জানালা সব একসাথে খুলে গেল। কালো ধোঁয়াটা শারমিনের মুখ দিয়ে বেরিয়ে সোজা জানালা দিয়ে বাঁশঝাড়ের দিকে চলে গেল, যে জায়গায় বাঁশঝাড়টা আগে ছিল। যাওয়ার সময় রেখে গেল ওই সেই বাজে গন্ধটা। শারমিন এবার ধপ করে মাটিতে পড়ে গেল। এরপরে দৃশ্যটা খুবই করুণ ছিল। অ্যাম্বুলেন্স আনা হলো, হুজুরকে হাসপাতালে নেওয়া হলো। উনি বেঁচে গেলেন, কিন্তু ওনার পাটা প্যারালাইজড হয়ে যায় নার্ভ ড্যামেজের জন্য। শারমিন মারা যাননি, কিন্তু ফিরেও আসেননি। ডাক্তাররা বলেন ম্যাসিভ ব্রেইন ড্যামেজ। সে কোমাতে ছিল। অক্সিজেনের অভাবে ব্রেইনের একটা বড় অংশ পার্মানেন্টলি ড্যামেজড। উনি এখন একটা প্রাইভেট কেয়ার হোমে থাকেন এবং এরপরে কোমা থেকে ফেরার পরে হুইল চেয়ারে বসে থাকেন সারাদিন। কারো দিকে তাকান না, কথা বলেন না। মাঝে মাঝে পেটের দিকে হাত দিয়ে বিড়বিড় করে বলেন যে আমার বাবু। অথচ মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওনার পেটে কখনো কিছু হয়নি এবং ছিল না। ডাক্তারদের মতে শি ওয়াজ নেভার প্রেগনেন্ট। কিন্তু আব্দুল্লাহ এবং হুজুর সবই জানেন। আব্দুল্লাহ সাহেব সেই বাড়ি বিক্রি করতে চাইছিলেন, কিন্তু সেটা কেউ কেনেনি। বাড়িটা এখন একটা পুরো বাড়ির মতো। ওই জায়গায় আসলে কেউ তেমন বেশি একটা যায়ও না। আব্দুল্লাহ সাহেব যখন ওনার এই ঘটনাটা বলা শেষ করলেন, তখন মোটামুটি আমরা পৌঁছে গেছি। তো নামার সময় উনি আমাকে বললেন যে ভাই, কফির বিলটা তো আপনি দিলেন, আমি দিতে চেয়েছিলাম। আমি ওনাকে আর কিছু বলি নাই, বলছি না ইটস ওকে ভাইয়া, কোনো সমস্যা নেই। উনি আমাকে লাস্টে বললেন, সাবিত ভাই, আমরা ভাবি টাকা দিয়ে আসলে সব কেনা যায়, জমি কেনা যায়, বাড়ি কেনা যায়, কিন্তু আমরা এটাও ভুলে যাই কিছু কিছু জমির মালিকানা আসলে মানুষের থাকে না, ওগুলোর মালিক অন্য কেউ। আর তারা যখন ভাড়া চাইতে আসে তখন টাকা নেয় না, জীবন নেয়। এরপর আমরা বাস থেকে নামলাম, উনি চলে গেলেন। ওনার টাইটা তখন আলগা এবং স্যুটের হাতটা একটু কুচকানো। সফল একজন ব্যবসায়ী যিনি আজ নিঃস্ব, কারণ তিনি এমন একটা জায়গায় প্রাসাদ বানিয়েছিলেন যেটা ছিল আসলে কবর। ডিয়ার লিসেনার্স, আজকের ঘটনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। আপনার নিজের বাড়ির ভিতটা যে জায়গায় আপনি আছেন, আপনি কি জানেন আপনার বেডরুমের ফ্লোরের ঠিক 10 ফিট নিচে কি আছে? হয়তো কিছু নেই, শুধু মাটি। কিন্তু আবার হয়তো এমন কিছু আছে যেটা হয়তো অপেক্ষা করে একটা সুযোগের, একটু অন্ধকারের। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ঘুমানোর আগে ভয় লাগলে অবশ্যই লাইট অফ করার আগে একবার খাটের নিচটা চেক করতে ভুলবেন না। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। একবার কল্পনা করে দেখুন তো, আপনার সাথে কারো সামান্য একটু কথা কাটাকাটি বা খুব ছোট কোনো বিবাদ হলো, আর সেই
তুচ্ছ ঘটনার জের ধরে সেই মানুষটি আপনার পেছনে কোনো জিনকে লেলিয়ে দিল, আর সেই অশরীরী শুধুমাত্র ভয় দেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকলো না, বরং তার কারণে আপনার পরিবারের একজন সদস্যের জীবন নাশের উপক্রম হলো। এমনকি বিষয়টি এখানেও থামল না, সেই অশুভ শক্তি আপনার পরিবারের অন্য সদস্যরও মানসিক বিপর্যস্ততা ডেকে নিয়ে আসলো। ভাবলেই মেরুদণ্ড দিয়ে ভয়ের এক শীতল স্রোত বয়ে যায়, হাত পা অবশ হয়ে যাওয়ার মতো হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ঠিক এমন একটি লোমহর্ষক ঘটনাই বাস্তবে ঘটেছে ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের সাথে। আজ আমরা সেই গা শিউরে ওঠা অভিজ্ঞতার কথাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই ঘটনাটি আমার কাছে পাঠিয়েছেন শাবানা। শাবানা তার পরিবারের সাথেই ঢাকায় বসবাস করেন। যে সময়ের ঘটনা এটি, তখন শাবানা, তার বোন নাজিয়া এবং তার বাবা মা সবাই একসাথেই থাকতেন। নাজিয়া মূলত তার মাস্টার্সের পড়াশোনার জন্য সিলেটে থাকতেন, কিন্তু কোভিডের সময় যখন সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হলো, তখন দুর্ভাগ্যবশত বহু ছাত্রছাত্রীর মতো নাজিয়াকেও তাঁর নিজের বাড়িতে ফিরে আসতে হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে তার ক্লাস এবং পড়াশোনা দুটোই চলছিল অনলাইনে, বাড়ি থেকে। লকডাউনের সেই সময়টিতে পরিবারের সবাই দীর্ঘকাল পর একত্রিত হওয়ার সুযোগ পেয়েছিল। লকডাউনের সেই দিনগুলোর কথা নিশ্চয়ই আপনারও মনে আছে। মানুষের চলাচলের পরিধি তখন একদম ছোট হয়ে এসেছিল। ঘরবন্দি মানুষ বড়জোর নিজেদের বাড়ির ছাদ, আঙিনা কিংবা খুব বেশি হলে নিজেদের শোবার ঘর পর্যন্ত যেতে পারত। এর বাইরে যাওয়ার কোনো অনুমতিই ছিল না। শাবানাদের পরিবারও ঠিক এভাবেই দিন কাটাচ্ছিল। বাইরের জগতের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন, কিন্তু তাদের এই শান্তিপূর্ণ দিন যাপনে অস্বস্তির ছায়া হয়ে দাঁড়িয়েছিল তাদের ঠিক বাড়ির সামনের একটি পরিবার। শাবানাদের বাড়ির ঠিক উল্টো দিকেই ছিল সেই বাড়িটি। এই প্রতিবেশী পরিবারটি এলাকায় খুব কুখ্যাত ছিল, কারণ তারা দীর্ঘকাল ধরে তন্ত্রমন্ত্র এবং কালো জাদুর চর্চা করে আসছিল। শোনা যায় তাদের পূর্বপুরুষেরাও নাকি বংশ পরম্পরায় এই একই অন্ধকার জগতের চর্চা করে এসেছেন। এই পরিবারের একটি ছেলে ছিল যার নাম নাসিম। নাসিম এবং নাজিয়া ছোটবেলায় একই স্কুলে পড়ত, কিন্তু নাসিম পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। মেধার অভাবে এবং পড়াশোনায় অমনোযোগী হওয়ার কারণে সে খুব তাড়াতাড়ি স্কুল ছেড়ে দেয়। পড়াশোনা ছেড়ে দেওয়ার পর সে পারিবারিক ব্যবসায় হাত লাগায়। এর পাশাপাশি নিজের পরিবারের সেই কুখ্যাত তান্ত্রিক বিদ্যাও সে রপ্ত করতে শুরু করে। ধীরে ধীরে সময় গড়াতে থাকে, তারা বড় হয়। স্কুল ছাড়ার পর নাজিয়া আর নাসিমের মধ্যে দীর্ঘকাল কোনো যোগাযোগ ছিল না। বলতে গেলে নাজিয়া নাসিমের অস্তিত্বের কথাই ভুলে গিয়েছিল। কিন্তু লকডাউনের সময় নাজিয়া যখন বাড়িতে ফিরে এলো, তখন ঘটনার মোড় ঘুরে যায়। একদিন নাসিম তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ তার নজর গেল উল্টো দিকের বাড়ির বারান্দায়। সেখানে নাজিয়া আর শাবানা দুই বোন বসে গল্প করছিল। অনেক বছর পর নাজিয়াকে দেখে নাসিমের মনে স্কুল জীবনের স্মৃতি ভেসে উঠল। সে নাজিয়াকে দেখে সে মুগ্ধ হলো। নাজিয়াকে তখন দেখতে ভীষণ ভালো লাগছিল। সেই মুহূর্ত থেকেই নাসিমের মনে এক অদ্ভুত বাসনার জন্ম নিল। এরপর থেকে নাসিম নিয়মিত তার বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে থাকত, শুধু নাজিয়াকে এক নজর দেখার জন্য। সে যেন ওঁত পেতে থাকত কখন নাজিয়া বারান্দায় আসবে বা জানালার পাশে দাঁড়াবে। একদিন হঠাৎ দুজনের চোখাচোখি হয়ে গেল। নাসিম তখন চোখের ইশারায় নাজিয়াকে সম্ভাষণ জানালো, যেন সে জানতে চাইল নাজিয়া তাকে চিনতে পেরেছে কিনা। নাজিয়া ভদ্রতা বজায় রেখে সামান্য হাসল। সে ভেবেছিল ছোটবেলার পরিচিত হিসেবে এটি কেবল একটি সাধারণ সৌজন্য বিনিময়। নাজিয়া কল্পনাও করতে পারেনি যে এই সাধারণ সৌজন্যতা তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। নাসিম এই বিষয়টিকে একদম অন্যভাবে নিল। সে ভাবল নাজিয়া হয়তো তার প্রতি আগ্রহী। এরপর থেকে নাসিমের আচরণে পরিবর্তন দেখা গেল। সে সারাক্ষণ নাজিয়াদের বাড়ির দিকে তাকিয়ে থাকত। তার চাহনিতে এমন কিছু ছিল যা নাজিয়াকে অস্বস্তিতে ফেলে দিত। একটা সময় পরিস্থিতি এমন হলো যে নাজিয়া ভয়ে এবং অস্বস্তিতে
বাড়ির বাইরে বের হওয়া বা বারান্দায় আসাই বন্ধ করে দিল। কিছুদিন পর যখন লকডাউনের কড়াকড়ি কিছুটা শিথিল হতে শুরু করলো, তখন সীমিত সময়ের জন্য বাজারঘাট খোলার অনুমতি দেয়া হলো। এই অল্প সময়ের মধ্যেই মানুষ প্রয়োজনীয় শাকসবজি, ঔষধপত্র বা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বের হতো। শাবানার পরিবার থেকেও কেউ না কেউ প্রয়োজনে বাজারে যেত। নাসিম যেন এই সুযোগটিরই অপেক্ষায় ছিল। সে সব সময় লক্ষ্য রাখত কখন নাজিয়া ঘর থেকে বের হবে। অবশেষে একদিন নাসিমের সেই প্রতীক্ষার অবসান হলো। সেদিন শাবানা আর নাজিয়া দুই বোন মিলে সকালবেলা বাজারে যাচ্ছিল সবজি কেনার জন্য। তারা বের হওয়া মাত্রই নাসিম তাদের পিছু নিল। প্রথমে তারা খেয়াল না করলেও কিছুক্ষণ হাঁটার পর নাজিয়া বুঝতে পারল যে কেউ তাদের অনুসরণ করছে। সে আড় চোখে তাকিয়ে দেখল নাসিম তাদের পেছন পেছন আসছে। নাজিয়া আর শাবানা রাস্তার একপাশে দাঁড়ালো। তারা ভাবল নাসিমের সাথে সরাসরি কথা বলে বিষয়টি পরিষ্কার করা দরকার। কেন সে তাদের পিছু নিচ্ছে, কি তার উদ্দেশ্য, এসব জানাই ছিল লক্ষ্য। তারা দাঁড়াতেই নাসিম এগিয়ে এলো। এসেই সে পুরনো দিনের স্মৃতিচারণ করতে শুরু করলো। স্কুলে তারা কিভাবে মজা করত, কেমন বন্ধু ছিল, এসব কথা বলে সে নাজিয়ার মন জয় করার চেষ্টা করছিল। কিন্তু তার কথার ধরন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার আসল উদ্দেশ্য অন্য কিছু। সে খুব কৌশলে মূল প্রসঙ্গের দিকে এগিয়ে যাচ্ছিল। কথা বলতে বলতে শেষ পর্যন্ত সে নাজিয়াকে তার আকাঙ্ক্ষার কথা জানালো। নাজিয়া ছিল অত্যন্ত মার্জিত এবং রুচিশীল মেয়ে। সে খুব ভদ্রভাবে এবং সম্মানের সাথে নাসিমকে বুঝিয়ে বলল যে এসব বিষয়ে তার কোনো আগ্রহ নেই। সে নাসিমকে খুব একটা চেনেও না, আর তাকে পছন্দ করার প্রশ্নই আসে না। তাই এই ধরনের সম্পর্ক তার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। নাজিয়া খুব স্পষ্টভাবে কিন্তু নম্রভাবে তাকে প্রত্যাখ্যান করল। অন্যদিকে নাসিম এই প্রত্যাখ্যানকে মোটেও সহজভাবে নিতে পারেনি। সাধারণত কেউ যদি কাউকে নিজের পছন্দের কথা জানায় এবং অপর পক্ষ যদি তা ফিরিয়ে দেয়, তবে সম্মান জানিয়ে সরে আসাই ভদ্রতা। কিন্তু নাসিমের আচরণে সেই ভদ্রতার লেশমাত্র ছিল না। তার চোখ মুখে তখন অপমানের জ্বালা এবং তীব্র ক্ষোভ ফুটে উঠেছে। মনে হচ্ছিল নাজিয়া তাকে প্রত্যাখ্যান করে তাকে আঘাত করেছে। প্রচণ্ড রাগ আর ক্ষোভ নিয়ে সে নিজের বাড়ির দিকে এগিয়ে গেল। অন্যদিকে নাজিয়া আর শাবানা অস্বস্তি নিয়ে বাজারের দিকে চলে গেল। এরপর বেশ কিছুদিন সবকিছু স্বাভাবিকই ছিল। মনে হচ্ছিল হয়তো নাসিম বিষয়টি মেনে নিয়েছে, কিন্তু না, সেটি ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা। কিছুদিন পর নাসিম আবারও তার পুরনো রূপে ফিরে এলো। সে আবারও নাজিয়ার পিছু নেওয়া শুরু করলো। ঘন্টার পর ঘন্টা সে নিজের বাড়ির গেটে দাঁড়িয়ে বা জানালা দিয়ে নাজিয়াদের বাড়ির দিকে তাকিয়ে থাকত। নাজিয়া আবারও সেই পুরনো ভয় আর অস্বস্তি অনুভব করতে শুরু করলো। তার মনে হচ্ছিল নাসিম আবার নতুন করে কিছু একটা করার ফন্দি আঁটছে। সে শুধু একটা সুযোগের অপেক্ষায় আছে। দুর্ভাগ্যবশত সেই সুযোগটি নাসিম খুব তাড়াতাড়ি পেয়ে গেল। একদিন নাজিয়া তার বাবার সাথে বাজারে যাচ্ছিল। নাসিম এটি দেখতে পেল এবং আবারও তাদের পিছু নিল। এবার পরিস্থিতিটা একটু ভিন্ন ছিল, কারণ নাজিয়া তার বাবার সাথে ছিল। আগেরবার শাবানা ছিল বলে নাসিম সরাসরি কথা বলতে পেরেছিল, কিন্তু এবার বাবার উপস্থিতির কারণে সে সরাসরি সামনে আসতে পারছিল না। তাই দূর থেকে তাদের অনুসরণ করতে লাগলো এবং এক দৃষ্টিতে নাজিয়ার দিকে তাকিয়ে রইল। নাজিয়া বিষয়টি লক্ষ্য করল এবং তার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। তার সবচেয়ে বড় ভয় ছিল নাসিম যদি তার বাবার সামনে এসে উল্টাপাল্টা কিছু বলে বসে, তাহলে দুই পরিবারের মধ্যে বিশাল ঝগড়া বা বড় কোনো অশান্তির সৃষ্টি হবে। এই আশঙ্কায় নাজিয়া বিষয়টি নিয়ে কোনো কথা বলল না, বাবাকেও কিছু বলল না। সে চুপচাপ বাবার সাথে হাঁটতে লাগলো। কিন্তু শয়তানের প্ররোচনায় নাসিম ঠিকই তার কাঙ্ক্ষিত সুযোগটি পেয়ে গেল। বাজারের এক পর্যায়ে নাজিয়ার বাবা তাকে একটি সবজির দোকানের সামনে দাঁড় করিয়ে বললেন, মা, তুমি এখান থেকে সবজিগুলো নাও, আমি পাশে ওই মেডিকেল স্টোর থেকে আমার কিছু ওষুধ নিয়ে আসছি। নাজিয়া সেখানে একা দাঁড়াতে চাইছিল না, কিন্তু বাবাকে সে কী অজুহাত দেখাবে? অগত্যা
অনিচ্ছা সত্ত্বেও তাকে সেখানে একা দাঁড়িয়ে থাকতে হলো। নাজিয়াকে একা দেখেই ওঁত পেতে থাকা নাসিম দ্রুত তার কাছে চলে এলো। সেই সময়ও নাসিম নাজিয়াকে মানসিকভাবে ভীষণ বিরক্ত করছিল। সে বারবার একই কথা বলে যাচ্ছিল, কেন নাজিয়া তাকে প্রত্যাখ্যান করলো, তার মধ্যে কি এমন অভাব আছে, সে নাজিয়ার জন্য সব কিছু করতে পারে ইত্যাদি। কিন্তু নাজিয়া তার সিদ্ধান্তে অটল। সে কিছুতেই নাসিমের অন্যায্য দাবি মেনে নিতে পারছিল না। আসল সত্য হলো, নাজিয়া তখন অন্য একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। তার এই সম্পর্কটা ছিল দীর্ঘদিনের এবং সে তার ভালোবাসার প্রতি বিশ্বস্ত ছিল। যদিও সেটি ছিল একটি লং ডিস্টেন্স রিলেশনশিপ, কারণ ছেলেটি তখন থাকতো অন্য শহরে। যখন নাসিমের হাত থেকে বাঁচার আর কোনো উপায় দেখল না, তখন নাজিয়া বাধ্য হয়ে নাসিমকে সত্যটা জানিয়ে দিল। সে বলল, দেখো নাসিম, আমি আগে থেকেই একজনকে ভালোবাসি এবং তার প্রতি আমি কমিটেড, তাই তোমার এই প্রস্তাব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। এই কথা শোনার পর নাসিমের রাগ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তার চোখ মুখ লাল হয়ে গেল। সে নাজিয়াকে যাওয়ার আগে একটা হুমকি দিয়ে বলল, সম্পর্কে জড়ালে তুই শুধু আমার সাথেই জড়াবি, অন্য কারো সাথে না। এই বলে সে গটগট করে সেখান থেকে চলে গেল। নাজিয়া কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না নাসিম আসলে কি করতে চায় বা তার এই হুমকির মানে কি। এই ভয়ের কথা সে কার সাথে শেয়ার করবে বুঝতে পারছিল না। বাড়িতে ফিরে নাজিয়াকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল। তার চেহারায় দুশ্চিন্তার কালো মেঘ জমেছিল। শাবানা যখন তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন নাজিয়া পুরো ঘটনা খুলে বলল। সে জানালো, আজ আবার নাসিম এসেছিল। শাবানা নাজিয়াকে সান্ত্বনা দিল। সে বোঝালো যে এগুলো হয়তো নাসিমের রাগের কথা, সে আসলে কিছুই করতে পারবে না। যদিও শাবানা আর নাজিয়া দুজনেই জানত যে নাসিমের পরিবার কালো জাদুর চর্চা করে এবং নাসিম নিজেও এসব বিদ্যায় পারদর্শী। কিন্তু আধুনিক যুগের মানুষ হিসেবে তারা এসব কুসংস্কারে খুব একটা বিশ্বাস করত না। তারা ভাবতেই পারেনি যে কেউ সত্যি সত্যি কোনো জাদু বলে তাদের ক্ষতি করতে পারে। কিন্তু তাদের এই অবিশ্বাসী তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। তারা জানত না যে দুর্ভাগ্য তাদের দরজায় কড়া নাড়ছে এবং তারা খুব শীঘ্রই এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। এরপর সবকিছু শান্তই ছিল কিছুদিন। নাজিয়া ভাবল হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, হয়তো নাসিম বুঝতে পেরেছে যে জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু তাদের এই ধারণা ভুল প্রমাণিত হলো। প্রায় এক সপ্তাহ পর হঠাৎ একদিন নাসিম সরাসরি নাজিয়াদের বাসায় এসে হাজির। নাসিমকে নিজেদের ড্রয়িং রুমে দেখে নাজিয়ার বুকের রক্ত হিম হয়ে গেল। তার ভেতর থেকে এক ধরনের নেতিবাচক অনুভূতি বা নেগেটিভ একটা ভাইব আসছিল। নাসিম খুব স্বাভাবিকভাবে সোফায় বসল। সাধারণত প্রতিবেশীরা একে অপরের বাড়িতে আসতেই পারে, তাই নাজিয়ার বাবা মা প্রথমে খুব একটা অবাক হননি। তারা ভাবলেন হয়তো কোনো প্রয়োজনে এসেছে। কিন্তু কিছুক্ষণ বসার পরেই নাসিম তার আসল রূপ প্রকাশ করল। সে নাজিয়ার বাবার কাছে নাজিয়ার সেই গোপন সম্পর্কের কথা ফাঁস করে দিল। তবে সে সত্যটা খুব কদর্যভাবে উপস্থাপন করল। সে বলল, আপনারা ভাবছেন আপনাদের মেয়ে সিলেটে পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনা নাকি অন্য কিছু খবর রাখেন? সে মেয়েটির চরিত্র নিয়েও নানা রকমের মিথ্যা ইঙ্গিত দিল। নাসিম খুব নেতিবাচকভাবে বুঝিয়ে দিল যে নাজিয়া উচ্ছন্নে গেছে। এসব কথা শুনে নাজিয়ার বাবা প্রচণ্ড রেগে গেলেন। কিন্তু নাজিয়া আর সহ্য করতে পারল না। একে তো নাসিম তাকে রাস্তায় উত্ত্যক্ত করেছে, তার ওপর এখন বাড়িতে এসে তার চরিত্র নিয়ে বিভিন্ন মিথ্যা অপবাদ দিচ্ছে। ভয়ে কুঁকড়ে থাকা নাজিয়া হঠাৎ যেন প্রতিবাদী হয়ে উঠল। সে বাবার সামনেই নাসিমের গালে সজোরে এক চড় বসিয়ে দিল এবং তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। নাসিম সেদিন চুপচাপ চড় খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল ঠিকই, কিন্তু তার চোখে ছিল এক পৈশাচিক আক্রোশ। শাবানা পরে জানতে পেরেছিল যে নাসিম সেদিন শুধু নালিশ করতে আসেনি, তার আসার পেছনে আরও একটি ভয়াবহ উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্যটি কি ছিল তা আমরা ঘটনার শেষ দিকে জানতে পারব। নাসিম চলে যাওয়ার পর নাজিয়ার বাবা নাজিয়াকে ভীষণ বকাবকি করলেন। তিনি এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে সিদ্ধান্ত নিলেন নাজিয়াকে আর সিলেটে পড়তে পাঠাবেন না। ততদিনে
লকডাউন শিথিল হয়ে ইউনিভার্সিটি, কলেজ সব খুলে গেছে, কিন্তু নাজিয়ার বাবা তাকে গৃহবন্দী করে ফেললেন। তিনি কড়া নির্দেশ দিলেন, আজ থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। নাজিয়া তার নিজের ঘরে এক প্রকার বন্দী হয়ে পড়ল। সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। শাবানার কাছে সে প্রায়ই কান্না করত। সে তার পছন্দের মানুষের জন্য মন মরা হয়ে থাকত। মাঝে মাঝে যদিও ফোনে কথা হতো, কিন্তু দেখা করার কোনো উপায় ছিল না। দীর্ঘদিনের বিচ্ছেদ এবং বাবার এই কঠোর শাসন সব মিলিয়ে সে খুব বিষণ্ণ হয়ে পড়েছিল। কিন্তু সে তার বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার সাহস পাচ্ছিল না। এভাবেই দিন কাটছিল। ধীরে ধীরে নাজিয়ার মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। নাজিয়া ছোটবেলা থেকেই ছিল অসম্ভব মেধাবী। শাবানার চেয়েও পড়াশোনায় সে অনেক এগিয়ে ছিল। সেই তুখোর মেধাবী মেয়েটি কেমন যেন ঝিমিয়ে পড়ল। সে ছোটখাটো জিনিস ভুল করতে শুরু করলো। হয়তো কোনো একটা জিনিস এক জায়গায় রাখলো, পরক্ষণেই ভুলে গেল। কখনো হয়তো খুব জরুরি কোনো কথা বলতে চাইল, কিন্তু মনে পড়ল না। প্রথম দিকে বিষয়টি খুব ঘন ঘন হতে লাগলো। নাজিয়া নিজেও বুঝতে পারছিল না তার সাথে আসলে কি হচ্ছে। সে তার এই মানসিক অবস্থার কথা কাউকে গুছিয়ে বলতে পারছিল না। এই মানসিক চাপের প্রভাব তার শরীরের ওপরেও পড়তে শুরু করলো। সে দিন দিন শুকিয়ে যেতে লাগলো। শরীর দুর্বল হয়ে পড়ল। পরিবারের কেউ বুঝতে পারছিল না কেন এমন হচ্ছে। সেই সময়ে কোভিডের প্রকোপ এতটাই বেশি ছিল যে খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ হাসপাতালে যেতে চাইতো না। হাসপাতালের নাম শুনলেও মানুষের মনে করোনা সংক্রমণের আতঙ্ক ভর করত। তাই পরিবারও নাজিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার ঝুঁকি নিচ্ছিল না। তারা ভাবছিল হয়তো ঘরে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। অন্যদিকে নাজিয়ার বাবা তখনও মেয়ের উপর রেগেছিলেন। তিনি মনে করতেন নাজিয়া হয়তো অসুস্থতার ভান করছে। তার ধারণা ছিল সবই নাজিয়ার ছলনা, যাতে সে সিলেটে যেতে পারে। তিনি তাই নাজিয়ার এই অসুস্থতাকে খুব একটা গুরুত্ব দিলেন না। কিন্তু অবহেলায় নাজিয়ার অবস্থা দিন দিন খারাপের দিকে যেতে লাগলো। এবার নাজিয়ার সাথে আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। রাতের বেলা সে যখন ঘুমানোর জন্য শুয়ে থাকত, তখন হঠাৎ করেই ঘুমের মধ্যে নাজিয়া বিকট চিৎকার করে উঠত। তার সেই আর্তনাদ শুনে মনে হতো সে ভীষণ ভয় পেয়েছে। শাবানা, যে কিনা নাজিয়ার সাথে একই ঘরে ঘুমাতো, সে ধর্মর করে উঠে বসত। সে বোনকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করত। বলতো, আপু ভয় পেও না, আমি আছি। কিন্তু নাজিয়া শান্ত হতো না। তার শ্বাস প্রশ্বাস খুব দ্রুত চলতে থাকত। মনে হতো তার দম বন্ধ হয়ে আসছে। তার চোখ মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যেত। চিৎকার শুনে বাবা মাও দৌড়ে আসতেন। তারা জিজ্ঞেস করতেন, কি হয়েছে মা, কি দেখেছিস, কেউ কিছু বলেছে? কিন্তু নাজিয়া কোনো উত্তর দিতে পারত না। সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত এবং এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলত। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরত, তখন তাকে আবার জিজ্ঞেস করা হতো। অদ্ভুত ব্যাপার হলো, জ্ঞান ফেরার পর নাজিয়ার কিছুই মনে থাকতো না। সে অবাক হয়ে বলতো, কই, কিছু না তো, আমি তো ঘুমোচ্ছিলাম। এই ঘটনা এখন প্রায় প্রতি 2-3 দিন পর পরই ঘটতে থাকে। এই ক্রমাগত মানসিক এবং শারীরিক ধকলের কারণে নাজিয়া এখন বিছানা থেকেই উঠতে পারে না। সে কঙ্কালের মতো জীর্ণ শীর্ণ হয়ে যায়। অবশেষে উপায় না দেখে পরিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক খোঁজাখুঁজির পর তারা এমন একটি হাসপাতাল পেল যেখানে কোভিডের ঝুঁকি কিছুটা কম। শাবানা ও তার পরিবার নাজিয়াকে সেখানে নিয়ে গেল। ডাক্তাররা তাকে আপাদমস্তক পরীক্ষা করলেন, বিভিন্ন টেস্ট দিলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, সব রিপোর্ট নর্মাল। ডাক্তাররা কোনো শারীরিক অসুস্থতাই পেলেন না। তারা জানালেন মেয়েটি হয়তো কোনো কারণে প্রচণ্ড মানসিক চাপে আছে। অতিরিক্ত স্ট্রেসের কারণেই তার এই স্মৃতিভ্রম বা শারীরিক দুর্বলতা। ডাক্তার পরামর্শ দিলেন তাকে কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখাতে এবং তার সাথে ভালো ব্যবহার করতে, যেন সে খুশি থাকে। তাহলেই আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে নাজিয়ার বাবার মন গলল। তিনি বুঝতে পারলেন মেয়ের উপর তিনি হয়তো একটু বেশি কঠোর হয়ে গিয়েছেন। তিনি বাড়ি ফিরে নাজিয়ার সাথে খুব ভালো ব্যবহার শুরু করলেন। তার সাথে গল্প করতে শুরু করলেন, পছন্দের খাবার এনে দিলেন। তবে তিনি তাকে এখনই সিলেটে পাঠানোর পক্ষপাতী ছিলেন না, কারণ নাজিয়া তখনও পুরোপুরি সুস্থ হয়নি। আর নাসিমের বলা কথাগুলোও তিনি পুরোপুরি ভুলতে পারেননি।
পরিবার ভেবেছিল বাবার এই পরিবর্তন এবং সবার ভালোবাসায় নাজিয়া হয়তো দ্রুত সুস্থ হয়ে উঠবে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। নাজিয়ার অবস্থার কোনো উন্নতিই হলো না, বরং দিন দিন অবনতি হতে লাগলো। পরিবারের বয়োজ্যেষ্ঠরা পরামর্শ দিলেন হয়তো কোনো উপরি বাতাস লেগেছে, কোনো দরগাহ বা মাজারে গিয়ে উপকার হতে পারে। সেই আশায় পরিবার বিভিন্ন মাজারে গেল এবং দোয়া কালাম পড়ল, কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না। নাজিয়ার শরীর দিন দিন আরও ভেঙে পড়তে শুরু করলো। তাকে নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে পরিবারও ক্লান্ত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল নাজিয়াকে আর কোথাও নেওয়া হবে না, বাড়িতেই রেখে সেবা যত্ন করা হবে। তারা আশা করেছিল সময়ের সাথে সাথে হয়তো সব ঠিক হয়ে যাবে। যখন সন্তান মৃত্যুর পথযাত্রী হয় তখন বাবা মায়ের মনে আর কোনো জেদ থাকে না। নাজিয়ার বাবাও মনে মনে ঠিক করে ফেলেছিলেন মেয়ে সুস্থ হলেই তার ইচ্ছে মতো পড়তে পাঠাবেন, এমনকি তার পছন্দের ছেলের সাথে বিয়েও দেবেন। হয়তো নাজিয়ার জীবনে সুদিন আসত, কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন। এক রাতে সেই পরিবারের ওপর এক চরম বিপর্যয় নেমে এলো। দিনটি ছিল অন্যান্য দিনের মতোই। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছে। নাজিয়া আর শাবানা তাদের ঘরে ঘুমাচ্ছিল। মাঝরাতে হঠাৎ সেই পরিচিত চিৎকার। নাজিয়া ঘুমের মধ্যে এমন এক মরণপণ চিৎকার দিল যে পুরো বাড়ি কেঁপে উঠল। শাবানা কিছু বুঝে ওঠার আগেই দেখল নাজিয়া চিৎকার করেই বিছানায় লুটিয়ে পড়ল এবং সাথে সাথেই জ্ঞান হারালো। শাবানা পাগলের মতো তাকে ধাক্কাতে লাগলো। নাজিয়া ওঠ, আপু কথা বল। নাজিয়ার কোনো সাড়া নেই। ততক্ষণে বাবা মাও চলে এসেছেন। তারা দেখলেন নাজিয়ার শ্বাস প্রশ্বাস চলছে না, শরীর ঠান্ডা হয়ে গেছে। তারা কাল বিলম্ব না করে নাজিয়াকে কোলে তুলে গাড়িতে নিলেন এবং ঝড়ের গতিতে হাসপাতালের দিকে রওনা দিলেন। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত পরীক্ষা নিরীক্ষা শুরু করল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ডাক্তাররা জানালেন নাজিয়া আর নেই, সেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। ডাক্তাররা মৃত্যুর কারণ হিসেবে বললেন সাইলেন্ট হার্ট অ্যাটাক। হয়তো সে অতিরিক্ত ভয় পেয়েছিল বা কোনো গভীর মানসিক আঘাত তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দিয়েছে। ডাক্তারদের এই ব্যাখ্যাই পরিবার সত্য বলে মেনে নিল। বুক ভরা হাহাকার আর কান্না নিয়ে তারা নাজিয়ার নিথর দেহ বাড়িতে নিয়ে এলো। পরদিন তার দাফন সম্পন্ন হলো। একটা সুস্থ সবল প্রাণবন্ত মেয়ে মাত্র কয়েক মাসের ব্যবধানে এভাবে ঝরে যাবে কেউ কল্পনাও করেনি। তার কোনো বড় অসুখ ছিল না, তার জীবনযাপনও ছিল স্বাস্থ্যকর, তবুও তাকে অকালে চলে যেতে হলো। নাজিয়ার মৃত্যুতে পরিবারটি শোকে পাথর হয়ে গেল, কিন্তু তারা তখনও জানত না যে বিভীষিকার এখানেই শেষ নয়। নাজিয়ার মৃত্যুর কিছুদিন পর থেকে বাড়িতে এক অন্য পরিবেশ বিরাজ করতে লাগলো। যে অদৃশ্য ছায়া নাজিয়াকে গ্রাস করেছিল তা এবার শাবানার দিকে হাত বাড়ালো। নাজিয়ার সাথে শুরুতে যা যা ঘটেছিল হুবহু সেই একই ঘটনাগুলো শাবানার সাথে ঘটতে শুরু করলো। শাবানাও লক্ষ্য করলো সে ছোটখাটো জিনিস ভুলে যাচ্ছে, যে কথাটি সে বলতে চায় তা মনে পড়ছে না। শাবানা আতঙ্কে শিউরে উঠল। সে খুব ভালোভাবেই বুঝতে পারছিল নাজিয়া ঠিক কোন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। তখন হয়তো তারা নাজিয়ার কথাগুলোকে মানসিক বিকার বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন নিজের সাথে ঘটার পর শাবানা হাড় মজ্জায় টের পাচ্ছিল সেই যন্ত্রণার তীব্রতা। শাবানা তার পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলল। সে তার গ্র্যাজুয়েশনের ক্লাসে যাওয়া বন্ধ করে দিল। মানুষের সাথে মেলামেশা, কথা বলা এসব তার কাছে বিষের মতো লাগতো। তার মনে হতো বাইরে বের হলেই কোনো বিপদ হবে, কেউ তার ক্ষতি করবে। এই অযৌক্তিক ভয় তাকে সারাক্ষণ তাড়া করে বেড়াতো। শাবানার মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর রাতের কথা, যেদিন নাজিয়া তাকে কিছু গোপন কথা বলেছিল। মৃত্যুর কিছুদিন আগে এক রাতে নাজিয়া প্রচণ্ড ভয় পেয়ে জ্ঞান হারানোর পরদিন সকালে সে শাবানাকে বলেছিল, জানিস শাবু, আমি রাতে একটা বিশাল কালো ছায়া দেখি। ছায়াটা মানুষের মতো, কিন্তু অনেক লম্বা চওড়া। ওটা আমার দিকে এগিয়ে আসে, মনে হয় আমাকে মেরে ফেলবে। নাজিয়ার সেই বর্ণনাই এখন শাবানার বাস্তব অভিজ্ঞতা হয়ে দাঁড়ালো। শাবানাও রাতে ঘুমের মধ্যে সেই বিশাল বিভৎস ছায়া দেখতে পেত। পুরো বাড়িতে এক থমথমে পরিবেশ। পরিবারের সবার মনে হতো ঘরের কোনায় কেউ যেন লুকিয়ে আছে, কেউ তাদের উপর নজর রাখছে। পরিস্থিতি
আরও খারাপের দিকে গেল যখন শাবানাও নাজিয়ার মতো রাতে চিৎকার করে উঠতে শুরু করলো, জ্ঞান হারাতে শুরু করলো। বাবা মা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ রোগ নয়। বড় মেয়েকে হারিয়ে তারা এমনিতেই দিশেহারা, এখন ছোট মেয়েকেও একই পথে হাঁটতে দেখে তারা পাগল প্রায়। ডাক্তারের ওষুধে আর কোনো কাজ হচ্ছে না, এই কারণে তারা এবার আধ্যাত্মিক সমাধানের পথ খুঁজলেন। পরিচিতদের মাধ্যমে তারা বেশ কয়েকজন অভিজ্ঞ আলেম ও হুজুরের সাথে যোগাযোগ করলেন। তারা শাবানাদের বাড়িতে এলেন। বাড়িতে পা দেওয়া মাত্রই হুজুররা বললেন, এই বাড়িতে প্রচণ্ড খারাপ বাতাসের আসর আছে। তারা জানালেন কোনো একটি শক্তিশালী অশুভ শক্তি বা জিন এই বাড়িতে বাসা বেঁধেছে। এই অশুভ সত্তাটি বহুদিন ধরেই এখানে অবস্থান করছে এবং এটি সহজে এখান থেকে যেতে চাইছে না। হুজুরা আরও জানালেন, নাজিয়ার সাথে যা ঘটেছে তাই অশুভ শক্তির কারণেই হয়েছে। নাজিয়া মারা যাওয়ার পর সেই শক্তি এখন শাবানাকে ভর করেছে। এটি একটি চক্রের মতো, প্রথমে নাজিয়া, এখন শাবানা, এরপর হয়তো তাদের বাবা মা, পরিণতি মৃত্যু। হুজুররা তাদের পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হলেন যে এটি একটি খবিশ জিন, যাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পরিবারের ওপর লেলিয়ে দেয়া হয়েছে। সবচেয়ে ভয়ের কথা হলো, যে বা যারা একে পাঠিয়েছে তারা একে ফিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা রাখেনি বা ফিরিয়ে নিতে ব্যর্থ হয়েছে। হুজুররা যখন বাড়ির চারপাশ এবং বিভিন্ন কোণ পরীক্ষা করলেন, তখন তারা জানালেন নাজিয়ার মৃত্যুর পর এই জিনিসটিকে ফিরিয়ে নেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। শয়তানটি রক্তের স্বাদ পেয়ে গেছে। হুজুরের কথা শুনে পরিবারের বুঝতে বাকি রইল না কার এই কাজ। সন্দেহের তীর সোজা নাসিমের দিকেই গেল। শাবানা জানালো, নাসিম যেদিন বাড়িতে এসে ড্রয়িং রুমে বসেছিল এবং বাবার কাছে নালিশ করেছিল, সেদিন তার আসার মূল উদ্দেশ্য শুধু নালিশ করা ছিল না। সে সেদিন ঘর থেকে গোপনে নাজিয়ার ব্যবহৃত কোনো একটি ব্যক্তিগত জিনিস বা চুল সংগ্রহ করে নিয়ে গিয়েছিল। কালো জাদুর দুনিয়ায় কারো ক্ষতি করার জন্য তার ব্যবহৃত জিনিস বা শরীরের অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাসিম সেই জিনিসটি ব্যবহার করেই নাজিয়ার ওপর মরণবাণ বা কুফরি কালাম প্রয়োগ করেছে। শোনা যায়, নাজিয়া যখন খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিল, তখন নাসিম ভয় পেয়ে গিয়েছিল। সে হয়তো একবার চেষ্টাও করেছিল তার পাঠানো জিনকে ফিরিয়ে আনার, কিন্তু কালো জাদু এমন এক বিপজ্জনক খেলা যে একবার শুরু হয়ে গেলে তান্ত্রিকের নিজেরও নিয়ন্ত্রণে অনেক সময় থাকে না। সেই জিন বা খবিশটি নাসিমের কথা শোনেনি, সে তার কাজ শেষ করেই ছেড়েছে। হুজুরা এরপর বাড়িটি বন্ধ করার প্রক্রিয়া শুরু করেন। তারা দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত এবং বিশেষ দোয়ার মাধ্যমে বাড়িটির শুদ্ধিকরণ বা রুকাইয়া করেন। এটি একদিনের কাজ ছিল না, বেশ কয়েকদিন ধরে এই প্রক্রিয়া চলে। আল্লাহর রহমতে এবং হুজুরের প্রচেষ্টায় বাড়ির পরিবেশ আস্তে আস্তে হালকা হতে শুরু করে। শাবানার শরীরও ধীরে ধীরে সুস্থ হয়, যদিও সেই সমস্যাটি পুরোপুরি সেরে ওঠেনি, তবে আগের মতো তার তীব্রতা নেই। শাবানা এখন অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করছে। শাবানার এই পুরো ঘটনাটি তার মায়ের অনুমতি নিয়েই সে শেয়ার করেছে। তার উদ্দেশ্য একটাই, মানুষকে সচেতন করা। তিনি নিজেও অনেক ঘটনা ভুলে গিয়েছেন, মায়ের কাছ থেকে শুনে শুনে ঘটনাটি সাজিয়েছেন। এই মর্মান্তিক ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জেদ বা হিংসা মানুষের কতটা ক্ষতি করতে পারে। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি সিফাত আলম সংগ্রহ করেছেন আমাদের জন্য। আশা করছি যারা শুনলেন তাদের ভালো লেগেছে। শুনছিলেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। এখানে সেই ঘটনাগুলোই প্রচার করা হয় যে ঘটনাগুলো আপনাকে আপনার বন্ধু বলেছে, বা আপনি এবং আপনার বন্ধু একসাথে সেই ঘটনার সম্মুখীন হয়েছেন। ভালোই চলছিল আমাদের আজকের এই এপিসোড, কিন্তু এই মুহূর্তে বিদায় নিতে হবে। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে অচিনপুরে থাকুন আর বন্ধুর সাথে ঘুরে যাও।